লাইভ শুরু হয়েছে। আসসালামু আলাইকুম আমার আদরের ছোট্ট ভাই বোনেরা, এইচএসসি 26 ব্যাচের ছোট্ট ভাই বোনেরা, তোমাদের সবাইকে আজকের এই প্রি মেডিকেলের লঞ্চিং লাইভে স্বাগতম জানাচ্ছি। লঞ্চিং লাইভের তুমি জাস্ট একটু তাকিয়ে দেখো, আমরা আজকে 4 জন উপস্থিত হয়েছি। যদি আমরা আমার ওপাশে গেলে দেখো, আমরা এটার নাম দিয়েছি ফার্স্ট লঞ্চিং লাইভ। ফাহাদ, অপূর্ব, সাদ এবং তোফায়েল, এফএএসটি। তো এই এফএএসটি প্যানেল থেকে তোমাদের জন্য আমরা 26 ব্যাচের প্রথম অ্যাডমিশন কোর্স আমরা আজকে লঞ্চ করতে যাচ্ছি। তো প্রিয় ছোট্ট ভাই বোনেরা, তোমাদের যাদের লক্ষ্য হলো মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো করা বা মেডিকেল ভর্তি পরীক্ষা, যাদের লক্ষ্য ডাক্তার হওয়া, আজকের এই লাইফটা, এই লঞ্চিং লাইফটা তাদের জন্য। তোমরা সবাই জানো যে আমাদের এসিএস থেকে আমরা একটাই মেডিকেল ব্যাচ লঞ্চ করেছি এতদিন পর্যন্ত। 2025 সালে একটাই মেডিকেল ব্যাচ ছিল, সেটার ফেজ 1 ফেজ 2 আমরা এভাবে পড়িয়েছি। 2026 থেকে আমাদের মনে হয়েছে যে এখানে একটু পরিবর্তন আনা দরকার। আমরা সেই জন্য প্রথমবারের মতো জাস্ট ডেডিকেটেড একটা আলাদা প্রি মেডিকেল ব্যাচ লঞ্চ করছি, যেটা দেখো এত আগে শুরু হচ্ছে। এত আগে কখনোই আমাদের কোনো ব্যাচ শুরু হয় নাই। তোমরা যদি গত বছরের প্রি মেডিকেলটা দেখো, 25 ব্যাচের ভাইয়াদের, সেটা আমরা শুরু করেছিলাম এই বছর ফেব্রুয়ারি মাসে। তার মানে তোমাদেরটা শুরু হওয়ার কথা ছিল কিন্তু আগামী বছর ফেব্রুয়ারি মাসে। সেইটা এইখানে আমরা এই যে 2025 সালের সেপ্টেম্বর মাসে কিন্তু আমরা তোমাদের জন্য প্রি মেডিকেল ব্যাচ শুরু করেছি এবং শুরু করতে যাচ্ছি, এবং এটা তোমাদেরই চাহিদা প্রেক্ষিতে। তোমরাই বারবার বলেছো যে প্রি মেডিকেল কবে আসছে। সাইকেলে যখন আমরা ক্লাস নেই তখন তোমরা বারবার বলেছো প্রি মেডিকেল লঞ্চ কবে করছেন। তোমাদেরই আগ্রহের প্রেক্ষিতে আমরা আজকে এই কোর্সটা লঞ্চ করতে যাচ্ছি। তো আমরা শুরুতে আমাদের এই মুখগুলো তোমরা সবাই চেনো, আমাকে সবাই চেনো, ফাহাদ ভাইকে তোমরা সবাই চেনো, যারা বা আমাদের মেডিকেল ব্যাচটা ফলো করো তারা সবাই চেনো। একটা মানুষকে তোমরা নিশ্চয়ই চেনো না, তার মানে এই মানুষটাকে তোমরা কখনো এই ফ্রেমে দেখতে পাবা আমার মনে হয় না তোমরা কখনো এটা আশা করেছো। গত বছর আমরা যখন 25 ব্যাচে কোর্স লঞ্চ করলাম, মনে পড়ে কিনা, আমাদের মোটিভেশন একদম ডাউন হয়ে গেল যে এত বেশি পোলাবার বললো যে অপূর্ব ভাইকে ছাড়া ফিজিক্স আপনারা কিভাবে পড়ানো দুঃসাহস করেন। তো এবার আমরা দুঃসাহস করব না, আমরা বাংলাদেশের কিং অফ ফিজিক্সকে আমাদের মেডিকেল ব্যাচে নিয়ে আসছি। তো এবছর একটা দারুণ ফাটাফাটি ব্যাপার হইতে যাচ্ছে। আমি আর কথা বাড়াবো না, আমরা 1 বাই 1 শুরু করব আমাদের লঞ্চিং। তো তোমরা আমাদের কাছে 26 ব্যাচের প্রি মেডিকেলে কি আশা করছো তোমরা কমেন্ট করতে থাকো, আমরা 1 বাই 1 যাবো। আমরা ভাই ওকে দিয়েই শুরু করি, মানে ও আমাদের অতিথি ছিল এতদিন পর্যন্ত, কিন্তু আজকে থেকে এই কোর্সটা অপূর্বর কোর্স। অপূর্ব, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আশা করি সবাই ভালো আছো। তো তোমরা 26 ব্যাচের তোমাদের একাডেমিক যে সিলেবাসটা সেটা প্রায় শেষের দিকে চলে আসছে। তো এখন আসলে আমরা পড়াশোনাটা মূলত আমাদের এইচএসসি পড়াশোনাটা মূলত আসলে আমাদের অ্যাডমিশনের টার্গেটটাকে লক্ষ্য করেই হয়। তো অ্যাডমিশনে কারো টার্গেট থাকে ইঞ্জিনিয়ারিং, কারো টার্গেট থাকে মেডিকেল, কারো একটা ইউনিভার্সিটিতে ভালো কোনো সাবজেক্টে পড়ার একটা টার্গেট থাকে। ধরো বোর্ড পরীক্ষাতে তোমার সবাই যদি মোটামুটি ধরো ভালোভাবে সিলেবাস শেষ করে একটা ভালো প্রিপারেশন নিয়ে গিয়ে বোর্ড পরীক্ষার হলে গিয়ে বসো, তাহলে সেখানে তোমার মানে সবার রেজাল্ট যদি ভালো হয় কোনো প্রবলেম নাই, এবং মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে যদি তুমি বোর্ড পরীক্ষা অ্যাটেন্ড করো তোমার রেজাল্ট ভালো হবে। বাট অ্যাডমিশনে কিন্তু চাপটা অনেক বেশি পড়ে। অ্যাডমিশন ফেজে এসে তোমার যেদিকেই টার্গেট থাকুক, মেডিকেল বলো বা ইঞ্জিনিয়ারিং বলো, যে টার্গেটই তোমার থাকুক, তো তোমার কিন্তু একটা এক্সট্রা প্রেশার নেওয়ার দরকার পড়ে এবং অন্যদের তুলনায় প্রতিযোগিতায় আগায় থাকার দরকার পড়ে, যেটা কিন্তু আসলে বোর্ড পরীক্ষাতে ওই প্রেশারটা তুমি ফিল করো না। বাট অ্যাডমিশনের সময় এসে অটোমেটিক্যালি এই প্রেশারটা কিন্তু মাথার মধ্যে চলে আসবে, কারণ আমার সিট হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যক সিট। তো সেই সিটের মধ্যে নিজেকে জায়গা করে নিতে হবে, তার মানে কাউকে না কাউকে তোমার সরাইতে হবে। তো এই জিনিসটা করতে হবে খুব সুন্দর একটা প্রিপারেশন নিয়ে, একটু টেকনিক ওয়াইজ পড়াশোনা করে। তো তোমাদের যাদের টার্গেট মেডিকেল, তো তাদের একটু অ্যাডমিশন ফেজে এক্সট্রা আগাই থাকার অবশ্যই দরকার আছে। যাদের টার্গেট মেডিকেল তাদের বেশ ভালোই কষ্ট করা লাগে অ্যাডমিশন ফেজে এসে। তো তুমি যদি সেই জিনিসটা আগে থেকে অ্যাডমিশনের ধরো অ্যাডমিশন পরীক্ষার ঠিক আগের 3 মাসে তুমি প্রিপারেশনটা শুরু না করে তুমি যদি এর আগ থেকে একটু 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 করে প্রিপারেশন নিয়ে নিজেকে প্রস্তুত করে রাখো, তাহলে তুমি কিন্তু অ্যাডমিশন সময়টাতে এসে বা অ্যাডমিশন ফেজে এসে অন্যদের তুলনায় আগায় থাকবা এবং একটা এক্সট্রা বেনিফিট তুমি পাবা। তো সেই জন্য আসলে আমাদের এই প্রি মেডিকেল কোর্সটা লঞ্চ করা আগে থেকেই, যেন আমরা তোমাদের অল্প অল্প করে, খুব বেশি প্রেশার এখন দিব না, কারণ তোমাদের সামনে বোর্ড পরীক্ষা আছে,
তোমাদের বোর্ড পরীক্ষার জন্য পড়াশোনা করা লাগবে। এখন অনেকের কাছে এই জিনিসটা মনে হতে পারে ভাই বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন এই দুইটার পড়াটা এটা কি একসাথে সম্ভব কিনা। দেখো অ্যাডমিশনের পড়ার আমি প্রথমেই বলছি, অ্যাডমিশনের পড়ার জন্য কিন্তু এখন এই প্রি মেডিকেল কোর্সে তোমাকে খুব বেশি এক্সট্রা কোনো চাপ দেওয়া হবে না। তোমার মনে করো যে ডেইলি আমরা ধরো 3টা করেই হয়তো ক্লাস নিব, 3টা করে ক্লাস নিব উইকলি, হ্যাঁ সরি উইকলি আমরা 3টা করে ক্লাস নিব। তো সেই 3টা করে ক্লাসের মধ্যে দেখবা তোমার পরীক্ষা থাকবে, তারপরে মেইন যে সাবজেক্টগুলো তার মধ্যে আবার বাংলা, ইংরেজি, তারপরে হচ্ছে জিকে, এটার ক্লাস থাকবে তোমাদের। তো তোমার এক্সট্রা কোনো প্রেশার হবে না। তো আমাদের আগাই থাকার জন্য আসলে প্রি মেডিকেল কোর্সের এই যে সুযোগটা এটা আমাদের কাজে লাগানো উচিত। বিশেষ করে যারা আমরা মেডিকেল টার্গেট করছি তাদের কিন্তু এটা উচিত। আমরা যারা ধরো যে বোর্ড পরীক্ষার পরে গিয়ে মেডিকেলের জন্য প্রিপারেশন নেবে, তারা যেখানে ধরো সময় পাবে 3 মাস, ঠিক আছে, তুমি সেই জায়গায় ধরো যে আরও বেশি সময় পাবা, প্রায় 8 মাসের মতো সময় হয়তো এরা পাবে। তো তুমি যদি 8 মাসে একটু এক্সট্রা আগায় নিতে পারো নিজেকে, তাহলে সেটা তো অবশ্যই তোমার জন্য ভালো হবে। তো আরও বাদ বাকি কথা বলবে। আর আমি ফিজিক্সের এবার পুরো দায়িত্বটা নিচ্ছি। তুমি ফিজিক্সের যে 20 মার্ক সেটা পুরো আমার উপর ভরসা করতে পারো। আমি তোমাকে ওইভাবে মেডিকেলের জন্য যে ইনফো দরকার এবং প্রত্যেকটা বইয়ের ইনফোগুলো তোমাকে এক জায়গায় এনে দেওয়া দরকার, তো সেইভাবে আমি আমার ক্লাস কন্টেন্ট সাজাবো, সেইভাবে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, প্র্যাকটিস শিট দেওয়া হবে। তো তোমাদের এই ব্যাচের উপরে ফিজিক্সে যদি তুমি মোটামুটি আমি ফিজিক্সের দায়িত্বটা নিতে পারি, আর যদি সুযোগ হয় বায়োলজিরও দায়িত্ব নিব আর কি। তো ফিজিক্সের দায়িত্বটা আমি কনফিডেন্টলি নিতে পারবো। তো ফিজিক্সে তুমি ভরসা করে যদি আমার সাথে একেবারে রেগুলার চলতে পারো, তাহলে তুমি অবশ্যই অ্যাডমিশনের সময় গিয়ে তুমি অবশ্যই একটা এক্সট্রা বেনিফিট পাবা। ওকে, দাদাকে অসংখ্য ধন্যবাদ। তোমরা কেমন আছো সবাই? কারা কারা এইচএসসি 26 আছো, কোত্থেকে দেখছো একটু কমেন্টে জানিয়ে দাও, জেলাগুলো মেনশন করো। যেহেতু দাদা কথায় কথায় বললেনই যে বায়োলজির dayiত্ব নেবে, যদি নিতেই চায় আমরা তোফায়েল আপত্তি করব না। অন্তত তোফায়েলের বিখ্যাত প্রাণীর প্রজনন, যেটা মানব জীবনের ধারাবাহিকতা, এবং আমি নেই উদ্ভিদ প্রজনন, আমরা দাদাকে এটা দিয়ে দিতে পারবো। বিকজ আমরা মনে করি অবিবাহিত যিনি, উনিই সবচেয়ে ভালো প্রজনন পড়াতে পারেন। সো আশা করছি দাদা তোমাদেরকে নিরাশ করবে না, এবং দাদা প্রজনন না পড়িয়ে বিয়েও করবে না বলে দিয়েছেন, দেখা যাক। আচ্ছা, কেমন আছো? শোনো, আলহামদুলিল্লাহ আমি খুব গর্ব করেই একটা কথা বলতে পারি যে আমাদের কিন্তু 25 ব্যাচের মেডিকেল যে ব্যাচটা এখনও চলছে, এবং সত্যি সত্যি যারা ক্লাস করছে, আমি, তোফায়েল এবং সাদ ভাই আমরা ক্লাস নিচ্ছি, সাথে আরও ইংরেজি জিকেতে যারা ক্লাস নিচ্ছে। আমি খুবই খুশি যে আল্লাহর রহমতে সকল ক্লাস চমৎকার হচ্ছে এবং স্টুডেন্টদের রিভিউ অনেক অনেক বেশি ভালো। আমি তোফায়েল ফিজিক্স পড়াচ্ছি, সেখানেও আমি স্টুডেন্টদেরকে দেখছি না যে তারা বলছে না ফাদ ভাইয়ের ফিজিক্স পড়বো না বা তোফায়েল ভাইয়ের ফিজিক্স পড়বো না, তা করছে না। বাট আমরা চাই যে আমার যে সাবজেক্টটা, তোমরা নিশ্চয়ই জানো যে আমি জিকেও পড়াই, ইংলিশও পড়াই, ইভেন তোফায়েলও কিন্তু তার যে ডিএমসি ড্রিমার্স দেবাশে সব পড়ায়, কি পড়ায় না, ফিজিক্স, কেমিস্ট্রি সবই পড়ায়। আমরা কিন্তু যারা মেডিকেলের জন্য প্রস্তুতি নেওয়াই, আমরা কিন্তু 5টা সাবজেক্টই পড়ায় আসছি। যেমন বাসায় গিয়ে যখন পড়াইছি 5টাই কিন্তু পড়াইছি। তো আসলে সব পারা, কিন্তু এই অল্প সময়ের মধ্যে যদি দায়িত্বটা একটু কমে যায়, তাহলে যেটার দায়িত্ব আমি নিলাম সেটা আরও চমৎকার করে ডেলিভারি দেওয়া পসিবল। আমরা বায়োলজিতে তোফায়েল, আমি তো আছি ইনশাল্লাহ। তোমরা যারা অলরেডি ক্লাস করেছো, যারা তোফায়েল ভাইয়ের সাইকেলে আছো, বা আমার কিছু ক্লাস তোমরা করেছো, নিশ্চয়ই জানো আমরা অন্তত চেষ্টা করি যে যেটুকু আমরা বলবো সেটুকু যাতে তোমার ব্রেইনে গেঁথে যায়। এখন আমরাই 2 ভাই ফিজিক্স নিচ্ছিলাম এবং পারফেক্টলি নিচ্ছিলাম। তো আমরা এখন চিন্তা করলাম যে না, এমন একটা মানুষকে আমরা ফিজিক্সে মেডিকেল ব্যাচে আনি যিনি কখনোই এর আগে মেডিকেল অনলাইনে ছিলেন না। আমি বলে রাখি, যেহেতু রাজশাহীতে আমরা পাশাপাশি থাকি, অপূর্ব দাদা এবং আমি, উনি কিন্তু মেডিকেল ব্যাচ অফলাইনে পড়ানো লোক, আগের বছর পড়ার নাই। সো একটু রেস্ট বা বিশ্রাম, এবছর মেবি সুপ্তাবস্থা ভেঙে আবার শুরু করবেন। তো আমি, তোমরা জানো যে আগের বছর যখন আমি মেডিকেলের দায়িত্ব নেই, শুধু একটা মানুষই ছিল, স্টিল দাঁড়িয়ে লম্বু মানুষ, তোফায়েল। আমাদের সাথে মানাচ্ছে না, তাই না? ওর একটু মাথাটা কেটে ফেলতে হবে। তো তোফায়েল একমাত্র ছিল। তারপর আল্লাহ তাআলা সুযোগ করে দিল চমৎকার একটা প্ল্যাটফর্মে আমাকে আসার, এই জন্য আমি শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। আমি আসার পর তোমাদেরকে আগেও বলেছি যে আমি
চোখ বন্ধ করে কেমিস্ট্রির জন্য যে মানুষটাকে খুঁজেছি উনি হচ্ছেন সাদ ভাই। তোমাদের কাছে অনলাইনে অপরিচিত মুখ যখন ওনাকে আমি অ্যাড করি, হ্যাঁ আমিও নিজেও অপরিচিত মুখ ছিলাম, এখনও খুব বেশি যে পরিচিত হয়েছি তা নয়, বাট তোমরা সত্যি সত্যি যারা ওনার ক্লাস করেছো, এখন আশা করছি যে যারা ক্লাস করেছো, যারা ক্লাস করো নাই তারা অনেক কিছুই বলতে পারো, কিন্তু যারা ক্লাস করেছো ওনারা মানে ওরা সাদ ভাইয়ের ক্লাস ছাড়া কিন্তু আর মানে কাউকে চাচ্ছে না যে ইনি থাকলেই এনাফ। এবং একই রকমভাবে ভাই যেহেতু মেডিকেল ব্যাচ দীর্ঘ কয়েক বছর কিন্তু পড়িয়েছেন, আগের বছর পড়ার নাই এত প্রেশার নিতে পারছেন না। সো আমি ভাবি নাই যে রাজি হয়ে যাবেন। আমি রিকোয়েস্ট করলাম যে দাদা যদি ফিজিক্সের পুরো দায়িত্বটা ওনার মতো কাউকে দেওয়া যায় তাহলে আমরা আমাদের বায়োলজিতে অনেক বেশি আরও সাপোর্ট দিতে পারবো। নাম্বার ওয়ান, আমরা যে কিছু এক্সট্রা ইনফোর ক্লাস আলাদা করে নিচ্ছিলাম সম্ভব হলে সেটাতেও কিন্তু আমরা আরও সাপোর্ট দিতে পারবো, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। পাশাপাশি আপাতত আমাদের এই যে প্রি মেডিকেল ব্যাচটাতে আমরা দুইজনই কিন্তু জিকে নিব, ইভেন আমাদের আজকে ইংলিশের বেলায়ও আমি হেল্প করব, সাথে তোমাদের সম্পদ ভাইয়া আছে, ও আজকে মিসিং। তো এই যে পুরো প্ল্যান, এখন দায়িত্ব কিন্তু পুরো কেমিস্ট্রি সাদ ভাই, পুরো ফিজিক্স অপূর্ব দাদা। যদি দাদার কোনো সমস্যা হয়, আমরা তো ফিজিক্সে আছি, তো ফাইল আমি দাদা চাইলে আমাদেরকে ডাকলে আমরা ঝাঁপিয়ে পড়বো, যেমনটা আমরা ডাকলে দাদা বায়োলজিতে ঝাঁপিয়ে পড়বে, জাস্ট লাইক এরকম। তো আশা করছি এটা খুবই চমৎকার, এবং আমি এখন গর্ব করেই বলতে পারি যে বাংলাদেশে তুমি দেখাও যে আমাদের তিনজন সম্পর্কে জানো, মেডিকেল ব্যাচে মানে দাদার সম্পর্কে তো আর কিছু বলার নাই, কিন্তু মেডিকেল ব্যাচে এনার মতো একজনকে পাইছি। আমার মনে হয় না যে এর চেয়ে আরও বেটার কিছু হবে। এখন যেটা গুরুত্বপূর্ণ কথা আমি আবারও বলে দিই, যেটা এর আগের বার মিসিং ছিল, মানে শুরুতে স্টুডেন্টরা বুঝতে পারেনি, এখন যদি তুমি এই প্রি মেডিকেলে ভর্তি হও এর মানে হলো এটাই তোমার মূল মেডিকেল ব্যাচ। অর্থাৎ তুমি এইচএসসি পরীক্ষার আগে আমরা যা পড়াচ্ছি এগুলো সবই তোমার বোনাস, এবং তুমি অনেকের চেয়ে, বাংলাদেশে যে 1 লক্ষর উপরে স্টুডেন্ট মেডিকেল পরীক্ষা দিবে সবার চেয়ে তুমি এগিয়ে থাকছো। আবার যখন ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে মেডিকেল ব্যাচটা শুরু হবে ওটাতে তুমি পুরো ফ্রি পাবা, তোমাকে আর আলাদা করে পেমেন্ট দেওয়া লাগবে না। তার মানে এইচএসসির পরে যে সকল স্টুডেন্টরা ভর্তি হবে তারা যে পেমেন্টে ভর্তি হবে, তোমার জন্য সামনে তো অনেক ডিসকাউন্ট অফার মানে ওয়েট করছে, একটু ওয়েট করো, ধৈর্য ধরো, আমরা বলে দিচ্ছি তোমার কি অফার। সো তুমি তার চেয়ে কম পেমেন্টে এখন থেকে যদি শুরু করো, এই দীর্ঘ 8-9 মাস তুমি সেম পেমেন্টে পুরো মেডিকেল ব্যাচ তো পাচ্ছ, আবার প্রি মেডিকেল ব্যাচ পাচ্ছ। সামনে আমি অনেক বেশি কথা বলে ফেললাম, সামনে আরও বিস্তারিত নিয়ে আমরা আসবো। এখন আমি একটু সাদ ভাইকে ফ্লোরটা ছেড়ে দিচ্ছি। সো ভাইয়া যদি কিছু বলতেন। সবাইকে আসসালামু আলাইকুম। আমরা যে সেট আপে দাঁড়ানো, আসলে মাঝে মাঝে চিন্তা হয় যে আসলে কিভাবে এগুলো পসিবল হয়। মানে বাম পাশে অপূর্ব আর ডান পাশে ফাহাদ, আবার তার পাশে হচ্ছে হুজুর। তো মানে বললে আসলে অন্যরকম শোনায়। আমরা তো মানে এখানে যদি বলি যে এখানকার মধ্যে সবচেয়ে সিনিয়র আমি, এই মানে সেক্টরের সিনিয়র ব্যক্তি আমি, যদিও হয়তো বা আমার অনলাইনে পরিচিতিটা কম, অফলাইনেও খুবই লিমিটেড কিছু সুনির্দিষ্ট গণ্ডিতে পড়ানোর কারণে। বাট এই যে আমি যারা আসলে মানে দাঁড়ানো, যারা এই যে একসাথে আমরা আজকে দাঁড়াইছি, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি এর আগের যখন আমরা লাইভ করছিলাম তখন অপূর্ব ছিল, বাট অপূর্ব আমাদের মোটিভেট করার জন্য ছিল। তো সেই মোটিভেশনটাকে আসলে আমরা বাস্তবে পরিণত আমরা ঘোরায় দিছি দিয়ে এবার নিয়ে, হ্যাঁ বাস্তবে পরিণত করার জন্য আমরা আসলে মানে আমাদের সত্যি কথা একটা চাপ হয়ে যায়। মানে যেটা সত্যি মানে মনে হয়েছে ফাহাদ এবং তোফায়েল ওরা যখন ফিজিক্স ক্লাসগুলো নেয়, ওদের বায়োলজির পাশাপাশি যেহেতু মেডিকেল বায়োলজিতে 30 নাম্বার এবং ফিজিক্সেও কিন্তু 20 নাম্বার, তার মানে ওদের জন্য কিন্তু একটা প্রেশার, এবং বায়োলজিটাকে একটু অনেক বেশি ডিটেইলে পড়া লাগে অন্যান্য টপিকের চেয়ে। তো ওরা ফিজিক্সে ওরাও ভালো পড়ায়, অবভিয়াসলি ওরা এত বছর ধরে আমাদের মেডিকেল ফিজিক্স পড়ায়, কিন্তু আমাদের স্পেশালিস্ট কাউকে দরকার যারা আসলে সারা বাংলাদেশকে পড়ায়। মানে যদি বলি যে বাংলাদেশকে কে পড়ায় এইরকম একজন টিচারের নাম বলো, তাহলে আসলে আমাদের দাদা ছাড়া আসলে আর কারো নাম ওভাবে আসে না। এটাই বাস্তবতা, এটাই কেউ মানুক বা না মানুক, দিস ইজ এ মানে চিরন্তন সত্য যে আমরা সেই দাদাকে আমাদের মেডিকেল ব্যাচে পাচ্ছি। এটাই আসলে আমাদের জন্য একটা অর্জন। তো তোমরা যারা আমাদের এই কোর্সে এনরোল করবা বা আমাদের এই কোর্সে জয়েন করবা, তাদের জন্য তো আসলে উইন উইন সিচুয়েশন। বাকিটা আসলে যারা 25-এ আমাদের সাথে ছিল, ইভেন যারা 24-এর সেকেন্ড টাইমার, যারা আমাদের এই কোর্সে আছে, তাদের কাছে যদি তুমি জিজ্ঞেস করো, রিভিউ নাও যে ভাই আসলে ক্লাসগুলো কেমন হচ্ছে, সেটা ফিজিক্স ক্লাস বা কেমিস্ট্রি ক্লাস, বায়োলজি ক্লাস,
তো তাহলে তোমাদের একটা আইডিয়া হবে যে আসলে আমরা কিভাবে এই ব্যাচগুলোকে ডিল করতেছি। আর অলরেডি ওরা বলে দিছে, আমি আবার একটু অ্যাড করি। দেখো, প্রি মেডিকেল অলওয়েজ স্পেশাল। তুমি মেডিকেলে পড়তে চাও, তুমি ডিএমসিতে পড়তে চাও, তাহলে তোমাকে তো একটু এক্সট্রা এফোর্ট দিতেই হবে, তাই না? তুমি ভাবতে পারো যে ভাই আমার তো সিলেবাস শেষ হয়নি। আমি কমেন্ট দেখলাম, ভাই আমার সিলেবাস শেষ হয়নি, আমি প্রি মেডিকেল করবো কিনা। ভাইয়া, তোমার সিলেবাসও শেষ করতে হবে, তোমার প্রি মেডিকেলও করতে হবে। তুমি যদি মেডিকেলে চান্স পেতে চাও, তোমাকে প্যারালালি দুটো চালাতে হবে। ইউ নিড টু ডু বোথ। তোমার তো দুটোই শেষ করতে হবে তুমি যদি আসলেই তোমার সেই গোল অ্যাচিভ করতে চাও। ঠিক আছে, তুমি যদি আসলেই গোল অ্যাচিভ করতে চাও, ঠিক আছে না? অপূর্ব হয়তো চাপে পড়ে যাচ্ছে যে ভাই আপনারা তো আমাকে পুরো ফিজিক্সের যে দায়িত্ব দিয়ে দিলেন, এইভাবে আমাকে চাপে ফেলে দিলেন। তো আমি আসলে এই কথাটাকে একটু বলি যে যাই বলুক, আমাদের সামনে ওদের যে এফআরবি আসতেছে, ভাই আমার সিলেবাস শেষ হয়নি, ভাই আমি কি করব, এগুলো অনেক কথাবার্তা আসলে আসতেছে। তো এই যে কথাবার্তাগুলো থেকে আমি একটু বলি যে মেডিকেলের জন্য আসলে মেডিকেল অ্যাসপিরেন্ট ও তো আসলে একটু স্পেশাল, ও তো আসলে বাকিদের থেকে একটু আলাদা হওয়া উচিত না? তো তুমি এইচএসসির পড়াও পড়বা, পাশাপাশি আমাদের খুব যে চাপ তা তো না, কিন্তু আমরা যে টপিকগুলো পড়াবো এটা এইচএসসিতে কাজে লাগবে না তা তো না। বায়োলজি যদি ফাহাদ ভাই কোনো চ্যাপ্টার পড়ান, তোফায়েল তোমার কোনো চ্যাপ্টার পড়ান, তাহলে কি সেই চ্যাপ্টারটা তোমার এইচএসসিতে কাজে লাগবে না? ডেফিনেটলি এইচএসসিতে কাজে লাগবে। আমি যদি কেমিস্ট্রি কোনো চ্যাপ্টার পড়াই, আমি তোমাকে বলে দিচ্ছি তোমার এইচএসসির 80 থেকে 90% এমসিকিউ নিয়ে আর ভাবতে হবে না। এটাই বাস্তবতা। তোমার অপূর্ব দাদা যখন ফিজিক্স পড়াবেন, মেডিকেলে ফিজিক্স তো অনুশীলনীর প্রশ্নই আসে, আর দাদা যখন অনুশীলনী পড়াতে যাবে, দাদা কি বেসিক সারা পড়াবে? মানে বেসিক না পড়িয়ে তোমাকে অনুশীলনী কিভাবে পড়াবে? তো এই ব্যাপারগুলো একটু মাথায় নাও যে আসলে আমি যদি প্রি মেডিকেলে আসি, এটা আমার একাডেমিক্সে হেল্প করবে কিনা। ডেফিনেটলি তোমার এটা একাডেমিক্সে হেল্প করবে, এবং এটা তোমার এক্সট্রা টপিকস, তোমার একাডেমিকের উপরে আরেকটা এক্সট্রা, মানে আমি বলবো সৌন্দর্য, বা যেটাকে বলবো এক্সট্রা একটা বৈশিষ্ট্য, যেটা তোমার পরবর্তীতে অ্যাডমিশন জার্নিকে ইজি করবে। আর ভাই ওই গল্প আসলে চেঞ্জ হয়ে গেছে। 3 মাস পরে চান্স পাওয়ার গল্পগুলো এখন আসলে আর খাটে না, ধোপে টিকে না। তুমি কেন বাবা, অনেকে ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা শুরু করে দিছে। আমাদের তো 25-এই অনেক 26-এর বাচ্চা কাচ্চা প্রি মেডিকেল এনরোল করে ওরা ওদের সাথে কোর্স করতেছে। তুমি একটু খোঁজ নাও, চোখ কান খুলো। তো যারা 25-এই অনেক বাচ্চা কাচ্চা আছে, 25 ব্যাচের প্রি মেডিকেলে 26-এর বাচ্চা কাচ্চা ভর্তি ছিল। তো এটাই বাস্তবতা। তুমি যদি এখন না চিন্তা করো, তুমি যদি এখন না নিজেকে এগিয়ে রাখো, তুমি যদি মনে করো যে বাবা আমি তো এইচএসসি পারতেছি না, আসলে মানে এভাবে চিন্তা করলে হবে না। তোমাকে একটু চাপ নিয়েই কাজগুলো করতে হবে, তাহলেই মানুষের স্বপ্ন পূরণ হয়। আমরাও আসলে এইভাবেই আজকে থেকে 10-15 বছর আগে যখন পড়তাম, তখন আমরা এইচএসসি থেকেই আসলে প্ল্যান করতাম। তখন আসলে এরকম কোর্স ছিল না, আমাদের গাইড করার মতো খুব সিনিয়রদের অভাব ছিল। বাট এখন তুমি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট টিম, বলবো না দি বেস্ট টিম। যখন অপূর্ব চলে আসলে, এখন আর আমার দি বেস্ট কথাটা বলতে আসলে আত্মা বা কলিজা কাঁপতেছে না। দিস ইজ দ্য বেস্ট এভার টিম ফর মেডিকেল মানে মেডিকেল অ্যাসপিরেন্টস। এরপর আর কোনো কথা হতে পারে না। তো আমি বাকিটুকু আসলে তোফায়েলের হাতেই ছেড়ে দিয়ে আমি বিদায় নিচ্ছি। তো ঠিক আছে, তো আমরা এগুলা এতক্ষণ যা ছিল, এটা ছিল ভূমিকা রচনার, কেবল গেল হলো ভূমিকা। এবার আমরা মূল রচনার ভেতরে প্রবেশ করব। তো ছোট্ট ভাই বোনেরা, তোমাদের মনে অনেক অনেক প্রশ্ন, আমরা তোমাদের প্রশ্নগুলো দেখেছি, প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা যে প্রশ্ন করতে, এগুলো আমরা আগে থেকেই জানি যে তোমরা এগুলোই প্রশ্ন করবা। আমি বলি তোমাদের মেইন প্রশ্ন কি থাকবে, সেগুলোর উত্তরগুলো আমরা একদম লাইভের শেষে দিব, লাইভের শুরুতে না। প্রশ্নগুলো কি, তোমরা কি কি প্রশ্ন করেছো, একই প্রশ্ন তুমি চাইলে বারবার করতে পারো, কোনো অসুবিধা নাই, কিন্তু এই প্রশ্নগুলোই তো করতেছো, তাই না? যে ভাইয়া আমার এখনো সিলেবাস শেষ হয়নি, আমি কি প্রি মেডিকেল করব? আচ্ছা, এরপর আরেকজন প্রশ্ন করবে যে ভাইয়া প্রি মেডিকেল কোর্স কারা করে, এটা কি খায় নাকি মাথায় দেয়? কারা এই প্রি মেডিকেল করে যেখানে এখনো কেবল ফার্স্ট ইয়ার, সামনে প্রি টেস্ট আছে? তারপরে এই কোর্স করলে ভাই কি লাভ হবে? এই প্রশ্নগুলোর উত্তর আমরা শেষে দিব। আমরা তার আগে ভাইয়া একাডেমিক ক্লাস, একাডেমিক সাইকেল, সামনে এফআরবি, এর পাশাপাশি প্রি মেডিকেল আমি কিভাবে টাইম ম্যানেজ করব, এগুলাই তো তোমার প্রশ্ন, তাই না? আর প্রি মেডিকেল ভাইয়া পড়াবেন কিভাবে, চ্যাপ্টার ভিত্তিক ভাবে, বা কোনগুলো ফোকাস করবেন? তো আমরা এই প্রশ্নগুলোর উত্তর, আমাদের এক্সপার্ট প্যানেল আছে, তারা এই প্রশ্নগুলোর উত্তর দিবে। আমরা একটু খালি আউটলাইনটা বলে দেই, কোর্স টাইমলাইনটা একটু বলে দেই তোমাদেরকে। আমাদের পড়ালেখা শুরু হচ্ছে প্রি মেডিকেলের, যদিও আজকে লঞ্চিং লাইভ হচ্ছে, কিন্তু আমরা ক্লাস শুরু করছি কিন্তু অক্টোবর মাসে। তুমি জাস্ট একটু দ্রুততার সাথে আমি তোমাকে দেখিয়ে দিই টাইমলাইনটা। ভাইয়া কলমটা কি ওখানে? ও থ্যাংক ইউ। হ্যাঁ, তো কোর্স টাইমলাইনটা, ওয়াও, 2টা কলম। কোর্স টাইমলাইনটা একটু দেখো। আমরা 25শে অক্টোবর থেকে শুরু করছি। এখানে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এটা কিন্তু প্রি মেডিকেল। এই মেডিকেল কোর্সটা চলবে কি পর্যন্ত? ডেন্টাল ভর্তি পরীক্ষা পর্যন্ত।
তার মানে তুমি যারা মেডিকেল প্রিপারেশন নিবা, তারা আর্লি যারা শুরু করবা তাদের জন্য এই কোর্সটা। তাহলে ভাইয়া পরে কি আরও একবার মেডিকেল কোর্স আসবে, আমরা কি সেটার অ্যাক্সেস পাবো? উত্তর হলো হ্যাঁ। আমাদের অবশ্যই এইচএসসি পরীক্ষার পরে যে 3 মাস সময় থাকে, ধরলাম তোমার এইচএসসি পরীক্ষা হবে মে মাসে, মেতেই তো তাই না, অ্যারাউন্ড মে জুন, মেতে, তো ধরে নিচ্ছি মেতে তোমার পরীক্ষা হবে, মে জুন জুলাই তোমার পরীক্ষা, অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, এই 4 মাসের জন্য যেটা মেইন অ্যাডমিশন, যখন সবাই অ্যাডমিশনে প্রবেশ করে সেখানে আমাদের অ্যাডমিশন ব্যাচ যুক্ত হবে, সেটার নাম মেডিকেল অ্যাডমিশন ব্যাচ, এটার নাম প্রি মেডিকেল, মানে প্রি মানে আগে থেকেই আমরা শুরু করছি। ভাইয়া এত আগে থেকে কেন? এত আগে থেকে এই কারণে, যাতে 26-এ তো আসলে বিশাল পড়া, তোমাদের তো পড়ার শেষ নাই, যাতে আগে থেকেই আস্তে আস্তে অল্প অল্প করে গুছিয়ে রাখা শুরু করতে পারো। সেই জন্য আমাদের ক্লাস শুরু হচ্ছে 25শে অক্টোবর। এটা হলো 1 নাম্বার কথা। এখন তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে ভাইয়া এই যে 25 অক্টোবর ক্লাস শুরু হচ্ছে, আমরা এটা কিভাবে এই কোর্সটা আমরা কাজে লাগাবো সেটা উত্তর দেব, বা তুমি একটু টাইমলাইনটা একটু তাকাও। তোমাকে যারা মেডিকেলে টার্গেট করছো, অপূর্ব একটা দারুণ কথা বলেছে, এবং সাদ ভাইও এই কথাটা বলেছেন যে যারা মেডিকেলে পড়বা তারা কিন্তু স্পেশাল। তুমি জাস্ট একটু দ্রুততার সাথে সম্ভাবনার একটা অঙ্ক করে দেখো, ম্যাথে তোমরা করে থাকো, প্রত্যেক বছর 1 লক্ষ বাচ্চার বেশি মেডিকেল ভর্তি পরীক্ষা অংশ নেয়, 1 2 3 4 5, তো দেখো 1 লক্ষ বাচ্চার বেশি মেডিকেল ভর্তি পরীক্ষা অংশ নেয়। তোমাদের বেশিরভাগই লক্ষ্য মেডিকেলে পড়া, যাদের লক্ষ্য এই লাইফটা তো আশা করি তারাই করছো যারা মেডিকেলে পড়তে চাও। তুমি দেখো, ধরো এখানে ফাহাদ ভাই আমার 2 ব্যাচ সিনিয়র, সাদ ভাই আমার 4 ব্যাচ সিনিয়র, আমি হলাম 70 ব্যাচ, আমরা সবাই ডিএমসিয়ান। তো এই ডিএমসিতে চান্স পায় কয়জন? 230 জন। তোমার কাছে কি ব্যাপারটাকে নর্মাল বলে মনে হচ্ছে কিনা, যে ভাইয়া জাস্ট নর্মাল পড়ালেখা করবো আর আমি ঢাকা মেডিকেল চান্স পাবো? তুমি তুলনা করে দেখো না, মানে প্রতিযোগিতা কত কঠিন। 1 লক্ষ বাচ্চা পরীক্ষা দিলে 100 জনের মধ্যে একজনও ডিএমসি চান্স পাবে না, 0.2 বা আরো 0.02 এরকম একটা হিসাব চলে আসে, তাই না, 0.02। তো তার মানে কি 1000 জনে একজন চান্স পেতে পারে। তোমাকে সেই 1000 জনে একজন হতে হলে আর 8-10 জন যেভাবে পরিশ্রম করছে একই রকম করলে হবে না। তোমাকে আমি এটা অনেস্টির সাথে বলি, তোমাকে অবশ্যই অন্যদের চেয়ে একটু বেশি করতে হবে। অন্যরা শুধু এফআরবি ক্লাস করবে, তুমি এফআরবি প্লাস প্রি মেডিকেল করবা, এটাই তো কথা। তাহলেই তো তুমি আগাই গেলা। আর যদি আগে তুমি এফআরবি প্লাস প্রি মেডিকেল প্লাস সাইকেল করবা। এখন আমরা কিন্তু প্রি মেডিকেলের ক্লাস ফ্রিকোয়েন্সি ওভাবেই রাখবো যাতে এটা প্রতিদিন সপ্তাহে 7 দিন তোমার ক্লাস হবে না, যে ভাই প্রত্যেকদিন ক্লাস, এভাবে তো কোর্সে ভর্তি এখন লাভ নাই। আমরা সপ্তাহে 3 দিন, অপূর্ব তোমাদেরকে বলেছে, দেখো এখানে বলা হয়েছে ক্লাস সংখ্যা আপাতত আমরা যেটা ফিক্সড করেছি এটা কমবে না, এটা লাগলে তোমাদের প্রয়োজনে এটা বাড়তে পারে। এখন ভাইয়া একজন প্রশ্ন করেছিল আমরা কি পুরো সিলেবাসটা শেষ করবো কিনা এইচএসসির আগে। তো আপাতত আমরা যেটা পরিকল্পনা করেছি, তোমাদেরকে আস্তে আস্তে শুরু করা, তোমাদের রেসপন্স দেখা, তোমরা কেমন ক্লাসে অংশ নিচ্ছ, কারণ সামনে তোমাদের টেস্ট পরীক্ষা আছে, সামনে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা আছে। এই পরীক্ষাগুলো সত্যি কথা কি, মানে আমরা সিলেবাস তো শেষ করে দিতেই পারি, দিলাম, তুমি একটা ক্লাসও করলে না, তাহলে ওই লাইভ ক্লাস নিয়ে আমার লাভটা কি? আমাদের তো যেই মুহূর্তে তুমি প্রি মেডিকেল অ্যাক্সেস করবা, তুমি সবগুলা এই গত ব্যাচের 25 ব্যাচের আমাদের নেওয়া আর্কাইভ ক্লাসগুলো তুমি সবগুলো পেয়ে যাবা, তাই কিনা? তো তুমি যে আর্কাইভ ক্লাসগুলো পেয়ে যাচ্ছ, তার মানে তো অলরেডি কোর্স তো শেষ করে দেওয়া। খেয়াল করো, তুমি কিন্তু যে কোনো চ্যাপ্টার চাইলেই অ্যাক্সেস করতে পারবা। তো সেটাই আমরা যদি আবার লাইভেই নেই কিন্তু তুমি ক্লাস করলে না, তাতে লাভের লাভ কি হবে? আমরা সেজন্য প্ল্যান করেছি আমরা যে কয়টা পড়াবো এই পড়াগুলা একদম ফাইনালাইজ পড়াবো। তো সপ্তাহে 3টা করে ক্লাস, আমরা তোমাদেরকে একটু পরে রুটিন দেখাই দিব, সপ্তাহে 3 দিন, যাতে এই 3 দিন তুমি অন্যদের চেয়ে এগিয়ে থাকতে পারো। এইটা হলো তোমার এগিয়ে যাওয়ার মিশন। আমরা একটু আর্লি শুরু করলাম, অন্য সবার চেয়ে একটু আর্লি শুরু করলাম, বাকি সবার চেয়ে। আচ্ছা, তো একটু দেখিয়ে দিই, আমরা মূলত এই 4 জনই এই প্রি মেডিকেলের পুরো দায়িত্বটা নিচ্ছি। বারবার করে যেমন বলা হচ্ছে, বায়োলজি আমি এবং ফাহাদ ভাই 24টা চ্যাপ্টার তোমাদেরকে পড়িয়ে দিব, প্রি মেডিকেল সহ আর কি। তারপরে কেমিস্ট্রিতে আমাদের প্রিয় বড় ভাইয়া একাই সবগুলো চ্যাপ্টার তোমাকে ইনশাল্লাহ সাপোর্ট দিবেন। শুরুতে ক্লাসগুলো একটা ক্লাস করে দেখো, তুমি বুঝতে পারবে মেডিকেলের জন্য কীভাবে পড়তে হয়। তোমরা, আমি জানি বেশিরভাগই তোমরা জানোই না যে মেডিকেলের জন্য পড়তে হয় কীভাবে। আর ফিজিক্সে তো অপূর্ব পুরো দায়িত্বটা তোমাদের ও নিলই, তো অপূর্বকে নতুন করে এটা নিয়ে বলার কিছু নাই। ও এতদিন তোমাদেরকে ইঞ্জিনিয়ারিং ফিজিক্স, একাডেমিক ফিজিক্স, ভার্সিটি ফিজিক্স পড়িয়েছে, মেডিকেল ফিজিক্সে শুরু করে দেখো এফআরবি ফিজিক্সও পড়িয়েছে। তো নতুন একটা জনরা সে অনলাইনে পড়াতে যাচ্ছে, তোমরা জাস্ট রাজশাহীতে কান পাতলেই শুনতে পাবা। অপূর্বর কিন্তু মেডিকেল ফিজিক্সে রাজশাহীর অনবদ্য টিচার। তো তোমাদের কাছে 2-1 জন অবাক হচ্ছে, এত বড় করে হোয়াট লিখছে, হোয়াট অপূর্ব ভাই মেডিকেলে। তো এটা থেকে আমরা খুব একটা হোয়াট না, কারণ আমরা এটা জানি যে এটা আগে থেকেই পড়ায়, তো এই দায়িত্বটা ও নিচ্ছে। সো
আর জিকে ইংলিশে আমাদের সম্পদ ভাইয়া থাকবে, সম্পদ আজকে থাকতে পারে নাই, সাথে ফাহাদ ভাই ইংলিশের একটা বড় অংশ সাপোর্ট দিবেন। জিকেতে আপাতত আমরা প্রি মেডিকেলে ফাহাদ ভাই এবং আমি তোমাদেরকে সাপোর্ট দেওয়ার শুরুতে চেষ্টা করব, তবে জিকেতে সারপ্রাইজ মুভ তোমাদের জন্য থাকতে পারে, যেহেতু আমরা যারা আমাদের সাথে যুক্ত হবা বড় পথ হাঁটবা। আচ্ছা ফাইন, কোর্সের রুটিনটা আমরা একটু দেখিয়ে নিই, তারপরে একটা এই রুটিনটা একটু চেঞ্জ হতে পারে, যেহেতু ক্লাস কিছুদিন পরে শুরু হবে। তোমরা এই যে সবে কালকের মধ্যেই রাতের মধ্যে রুটিনটা পেয়ে যাবা, তবে কালকের মধ্যে আসলে রুটিনটা পাবা, রুটিনটা একটু চেঞ্জ হতে পারে। আমরা খালি রুটিনটা একটু বর্ণনা করে দেই। আমরা তোমাকে কয়টা চ্যাপ্টার পড়াবো দেখো, তোমার বায়োলজির আছে হলো 24টা চ্যাপ্টার, কেমিস্ট্রির আছে 10টা চ্যাপ্টার, যদিও কেমিস্ট্রি 10টা চ্যাপ্টার কিন্তু 10টা চ্যাপ্টার সমান আসলে বাকি সবগুলারই, বায়োলজি 24টা চ্যাপ্টার সমান ওগুলা। ফিজিক্সের 2 পেপার মিলে আছে 21টা চ্যাপ্টার, সব মিলিয়ে তোমার 55টা চ্যাপ্টারের উপরে তোমাকে বস হতে হবে, সাথে জিকে ইংলিশ তো আছেই। তো এই প্রিমেডিকেল ব্যাচে ভাই আমরা কারা কেন যুক্ত হব? আমরা তো এখনো পড়ালেখাই করছি, এই চ্যাপ্টারগুলো পড়তেছি, আপনাদের সাইকেলে তো এগুলোই পড়তেছি। আমরা সাইকেলে এমনভাবে পড়াই যেখানে আমাদের মূল ফোকাস থাকে তুমি যাতে একাডেমিকে ভালো পড়ো, প্লাস একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনটাও আমরা কাভার করে দিই। কিন্তু অ্যাডমিশনে তারপরও একটা এক্সট্রা কিছু তো থাকেই, যেটা চাইলেও সাইকেলে হয়তো বা কাভার করা যায় না, কারণ ওইটুকু সময় মানে একটু এক্সট্রা কিছু তো থাকবেই, সেইটা আমরা এখানে কাভার করব। এই 55টা চ্যাপ্টারের মধ্যে আমরা 1/3 চ্যাপ্টার আপাতত প্ল্যান করেছি, এই রুটিনে দেওয়াও আছে 1/3, তার মানে অ্যারাউন্ড 20টার মতো চ্যাপ্টার আমরা তোমাকে এইচএসসির আগেই পড়াই দিব। এই 20টা এমনভাবে তোমার লক্ষ্য হবে, এই 20টা এমনভাবে পড়া যাতে তোমাকে এইটা এইচএসসির পরে এই চ্যাপ্টারগুলোতে যখন পরীক্ষা দিবা তুমি, এইগুলাতে যাতে তুমি সবসময় 90+ মার্ক পাও। দ্যাট শুড বি দ্য টার্গেট। মানে আমরা এখন থেকে সব রকম অ্যাডমিশনের জন্য যা লাগবে, ফাহাদ ভাই আরো বলবেন নেক্সট টাইম কিভাবে পড়ানো হবে, ভাইয়া উদাহরণ দিয়ে তোমাকে বুঝাই দিবেন যে তুমি এটা পড়েছো কিন্তু এইগুলা পড়ো নাই, সেইটা আমরা তোমাকে কভার করে দিব। সাথে এই রুটিনটাতে তুমি যদি একটু দেখো, প্রত্যেক সপ্তাহে 3টা ক্লাস, তার মধ্যে একটা ক্লাস ডেডিকেটেড জিকে বা ইংলিশ ক্লাস। সপ্তাহের একটা দিন আমরা ফিক্স করেছি জিকে বা ইংলিশের জন্য। তো তোমরা যারা ভাবো যে জিকে ইংলিশ কি পড়বো, জাস্ট আমাদের সাথে এখন শুরু করতে পারো। আমরা ওপেনিংয়েই প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে আমরা জিকে ইংলিশ নিব, তোমরা জিকে ক্লাস করে দেখতে পারো, একটা ইংলিশ ক্লাস করে দেখতে পারো, তোমাকে অন্য সবার চেয়ে এটা এগিয়ে রাখবে। সবাই তো পড়ালেখা করছে, বাট এই অংশটা তোমাকে এগিয়ে রাখবে। তো রুটিনটা আমরা চেষ্টা করব যে এই যে সবে দিয়ে দেওয়ার, কালকে তোমরা সবাই দেখতে পারবা ইনশাল্লাহ। তো দ্যাট ইজ অল। আমরা আর যে কোর্সের ফিচারগুলো, এগুলো আমাদের অ্যাডমিশন ব্যাচে তো সব সময় থাকেই। আমাদের অ্যাডমিশনের ব্যাচে আমরা তো এগুলো অফার করি। এক হলো যে তুমি যখনই কোর্সে যুক্ত হবা, লাইভ ক্লাসে তো অংশ নিবাই, প্রত্যেকটা ক্লাসের পরে প্র্যাকটিস শিট তো পাবাই, 3 কালারে দাগানো বই পাবা। এই দাগানো বইগুলোর সাথে তোমরা অলরেডি পরিচিত, দারুণভাবে দাগানো আছে বইগুলা। কোন কোন লাইন পড়তে হবে তোমরা আমরা তোমাকে বলে দিব। যদি একটা বই 1000 লাইন থাকে, তার মধ্যে পড়তে হবে 400 থেকে 500 লাইন। কোন 400 থেকে 500 লাইন এর মধ্যে কোনটা সুপার ইম্পর্টেন্ট, কোনটা মিডিয়াম ইম্পর্টেন্ট, কোনটা লেস ইম্পর্টেন্ট, সেটা ওভাবেই বইয়ে দাগানো আছে। আমরা বিশ্বাস করি আমাদের চেয়ে ভালো দাগানো বই এই মুহূর্তে অনলাইনে কারো নাই। এটা জাস্ট কারো কাছ থেকে তুমি শুনে দেখতে পারো। আর দেখো, তুমি যখনই যুক্ত হবা এই জিনিসগুলো তুমি সাথে সাথে পেয়ে যাবা। এক হলো যে অনুশীলনীর উপরে সলভ ক্লাস, অতিরিক্ত তথ্যের উপরে সলভ ক্লাস এবং মেডি ম্যাথের উপরে সলভ ক্লাস, এইগুলো এক্সট্রা ক্লাস হিসাবে তুমি পেয়ে যাবা। এগুলো তুমি যুক্ত হওয়ার সাথে সাথে পেয়ে যাবা। আর টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে যেটাতে র্যাপিড ফায়ার হতো, 25 ব্যাচে আমরা রান করেছি। এইটা আমরা দেওয়ার পরিকল্পনা করেছি এবং সেখানে লিখেছি, বাট এটা যে সাপোর্ট গ্রুপ টেলিগ্রাম ছাড়াও ডিসকাশন গ্রুপে কীভাবে প্রোভাইড করা যায় সেটা আমরা বলবো, ঠিক আছে? তো আর সকল এক্সট্রা ইনফো, অন্য বইয়ের সকল তথ্য একটা ইবুক আকারে তোমাদেরকে আমরা প্রোভাইড করবো, যেটা 25 ব্যাচও পেয়ে যাবে এই সপ্তাহে, তোমরাও ইনশাল্লাহ জয়েন করা মাত্রই পেয়ে যাবে। সো দ্যাটস ফাইন। তো এই হলো মূল কথা। কোর্সে কি কি থাকছে, একটা কোর্সে তুমি ভর্তি হবা কেন, এখানে আমরা তোমাদেরকে পুরো পড়াটা পড়াই দিব, তুমি শেষে সেটা এক্সাম দিবা। আর এই যে ফিচারগুলোর কথা বলা হলো, এই ফিচারগুলা তুমি আমাদের এসিএস এ বাকি কোর্সে যেভাবে ফিচার পাও এগুলো পাবা। তবে আমাদের এইটা কিন্তু একটা স্পেশাল, সেটা হলো এই যে অতিরিক্ত তথ্য অনুশীলনের উপর স্পেশাল ক্লাস এবং মেডি ম্যাথের উপর স্পেশাল ক্লাস। এটা তুমি কোর্সে যুক্ত হলে আরও ভালো বুঝতে পারবা, বা এই ফিচারগুলো নিয়ে চাইলে আমরা আরও পরবর্তীতে ভিডিও বানাবো। সো দ্যাট ইজ অল। তাহলে কোর্সে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমি সেটা উত্তর দিব। বাট এখন আমি একটু একজন করে ভাইয়াদেরকে ডাকতে চাই যে এই প্রশ্নটা উত্তর। ভাইয়া আসেন, হ্যাঁ আসেন না, আপনারা এক এক করে দেন না, সাথে আসেন। প্রশ্নগুলোর উত্তর একটু, ওরা একটু প্রশ্ন করতেছে, ভাই সিলেবাস শেষ হয়নি। আমার ভাগে একটা ভালো প্রশ্ন পড়েছে, এর কিভাবে আমার ভাগে যে প্রশ্নটা সেটা হচ্ছে, আমার সিলেবাস এখনো শেষ হয়নি,
তবুও কি আমি প্রি মেডিকেল কোর্স করব? আচ্ছা, এটা একটা সুন্দর উত্তর আমি দেই। তোমার সিলেবাস কখনোই শেষ হবে না। তুমি মেডিকেলে চান্স পেয়ে যাবা, তারপরে দেখবে তোমার সিলেবাস শেষ হয়নি। সিলেবাস বলতে আসলে কি বোঝাচ্ছ? ধরো বায়োলজির রাইটার কয়টা জানো? মানে বায়োলজি বইয়ের রাইটার কয়টা? মিনিমাম তো 9 থেকে 11টা, আরও বেশি থাকতে পারে। তুমি কি 9টা বই পড়ো? তুমি পড়ো তো এক আবুল হাসান স্যার, আর প্রাণীবিজ্ঞান পড়ো আজমল স্যার। তুমি যদি মনে করো যে আবুল হাসান স্যার এবং আজমল স্যারের তুমি 100% সব কিছুই পারো, তারপরে তো তুমি অন্য রাইটারের অনেক ইনফরমেশন জানো না, তো সেগুলো তো সিলেবাসের অংশ। তাহলে তোমার সিলেবাস শেষ হলো কোথায়? খেয়াল করো, যে বাংলাদেশে ফার্স্ট হয় সেও কিন্তু 100-100 পায় না। তার মানে সে মেডিকেল ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে, তারপরে তার সিলেবাস শেষ হয়নি। কারণ তার যদি সিলেবাস শেষই হইতো, সে তো 100-100 পাইতো। তো এই প্রশ্ন একদমই করার দরকার নাই যে সিলেবাস শেষ হয়েছে কি হয়নি। আমরা যা পড়াচ্ছি সেটা তো সিলেবাসের বাইরের কিছু না, বরং সিলেবাসেরই অংশ। এমনও হতে পারে যে তুমি এতদিন ধরে যে টপিকগুলোতে স্ট্রাগল করছো, সেইগুলো আমাদের ক্লাস করে তোমার অনেক বেশি ইজি হইল, তোমার একাডেমিকই ইজি হইল। তোমার একাডেমিকে কি এমসিকিউ নাই? সো আমরা তো মূলত এমসিকিউ স্টাইলেই পড়াবো। তাহলে তুমি একাডেমিকের এমসিকিউতেও ভালো করবা, এই যে 20টা চ্যাপ্টার আমরা ইন্টারমিডিয়েটের আগে পড়াবো সেটা করলে। এখন আমরা এখানে এক্সট্রা আসলে কি করব সেটা যদি তোমাকে বলি, কিছু প্রশ্ন করি। তোমরা ঘাস ফড়িং পড়েছো? সবাই পড়েছো? আচ্ছা, যদি পড়ে থাকো তাহলে আমি একটা প্রশ্ন করি, বলো তো ঘাস ফড়িংয়ের এক্সটার্নাল সাইনাসে কি থাকে? দ্রুত, ঘাস ফড়িংয়ের এক্সটার্নাল সাইনাসে কি অবস্থান করে? দেখি কে আগে পারে। প্রশ্নটা আনসার দাও তো। এটা 25-26 যে কেউ, ঘাস ফড়িংয়ের এক্সটার্নাল সাইনাসে কি অবস্থান করে? কে পারছে? না পারলেও বলো ভাই জানি না, পারলে আনসার দাও। চ্যাট জিপিটি, জেমিনি দরকার নাই, বাট একটু দ্রুত আনসার দাও। শুনতে পাচ্ছ তো আমার কথা নাকি ভাইয়া? শুনতে পারা যায় তো না? হ্যাঁ, মানে আওয়াজ দাও যে হ্যাঁ জানি বা জানি না। অনেকেই তো দেখছো। আচ্ছা, রোকন বলছে মনে নাই। আমি সত্যি কথা বলি, রোকন তুমি এটা পড়োই নাই। মনে নাই আবার কি? তুমি এটা জানোই না। ওকে, নেক্সট। এক্স্যাক্টলি, মুবাশির খুব ভালো বলছে জানি না। কবির বলছে হিমোলিম্ফ। সোনালী বলেছে ভুলে গেছি। আসলে তুমি যদি শুধু আজমল স্যার পড়ো, এটা জানার কথা না। তুমি যে বলতেছো ভুলে গেছি, একটা জিনিস কখন ভুলে মানুষ? পড়ার পর ভুলে। তুমি যেটা পড়োই নাই তুমি কেমনে ভুললা, তাই না? তো এক্স্যাক্টলি ব্যাপারটা এই। আচ্ছা, স্টারনাম কই থাকে? আমাদের সামনে। এখন বুকের দিকটাতে স্টারনাম না, ঘাস ফড়িং তো এভাবে থাকে, তাহলে ঘাস ফড়িংয়ের স্টারনাম তো একটু নিচের দিকে। তো দেখো, যেটাকে আমরা পেরিনিউরাল সাইনাস বলি, নাম শুনেছো? যেখানে স্নায়ুরজ্জু থাকে, ওই পেরিনিউরাল সাইনাসটা যেহেতু স্টারনামের দিকে, তাকেই বলে স্টার্নাল সাইনাস। আমি কেন এই এক্সাম্পলটা দিলাম, মানে হঠাৎ মাথায় আসলো দিলাম। ব্যাপারটা হলো, তুমি পড়ে আসতেছো একটা বই, কিন্তু বিলিভ করো আর নাই করো, তুমি আগের বছরের প্রশ্নগুলো দেখো। বায়োলজিতে আব্দুল আলিম স্যারের বই থেকে প্রশ্ন হয়েছে, মাজেদা ম্যাডামের বই থেকে প্রশ্ন হয়েছে, উদ্ভিদ বিজ্ঞান আজিবুর স্যারের বই থেকে প্রশ্ন হয়েছে। তো তুমি তো অলরেডি যা পড়ার পড়েছো, কিন্তু ওই চ্যাপ্টারগুলো তো আমরা আজমল স্যার, আবুল হাসান স্যার ভালো করে পড়াবোই, সাথে সাইড বাই সাইড যেই ইনফরমেশনগুলো তোমার পড়া লাগবে, যেটা তোমার কিন্তু একাডেমিকেও কাজে লাগবে। আমরা সবসময় কেন ভাবি যে একাডেমিকে শুধু আজমল স্যার, হাসান স্যার পড়তে হবে, তা না। কিন্তু একাডেমিকেও অনেক বোর্ডে দেখবা বাইরের বই থেকে প্রশ্ন আসে, যে জিনিসগুলো একাডেমিকে পড়ানো হয় না। কেন পড়ানো হয় না? সময়ের অভাব। তোমরা নিশ্চয়ই কলেজ শুরু হয়েছে, 27 ব্যাচ কেউ থাকলে দেখো কলেজ শুরু হয়েছে। সো কলেজে কিভাবে পড়াচ্ছে? কেন এত ফাস্ট পড়াচ্ছে? কলেজের টিচাররা তো অনেক ট্যালেন্টেড, এত ফাস্ট পড়াচ্ছে কেন? সব কিছুই হলো আসলে সময়ের অভাব। কিন্তু এই সময়ের মধ্যে তোমাকে আসলে বেশি জানতে হবে, এবং এ কারণেই তুমি এগিয়ে থাকবা। প্রি মেডিকেল অর্থ কি? প্রি মেডিকেল অর্থ হচ্ছে মেডিকেল কোচিং শুরু হয় ইন্টারমিডিয়েটের পর। তুমি কেন আগে থেকে করবা? অবশ্যই অন্যের চেয়ে এগিয়ে থাকতে। এই এগিয়ে রাখার জন্য যা দরকার, যা ডেলিভারি দেওয়া দরকার, আমরা সেটা তোমাকে দিব। তুমি যদি আমাদের কথাবার্তা, আমরা যা বলবো সেটাকে যদি রেগুলার ফলো করে আগাতে পারো, আমি বলতেছি যে 1 লক্ষ বাচ্চার মধ্যে প্রি মেডিকেল করবে কতজন জানো? প্রি মেডিকেল এই ব্যাপারটা কিন্তু অফলাইনেও খুব বেশি নাই। অনলাইনে দেখবা যত প্ল্যাটফর্ম আছে সব মিলে 4 থেকে 5 হাজার করবে, এবং চান্স কিন্তু পায় মেডিকেল এই 5 হাজারই সিট।
তুমি বিলিভ করো এই 1 লক্ষ বাচ্চা কিন্তু প্রি মেডিকেল করে না। সো এইটা তুমি করছো মানে তুমি এগিয়ে থাকছো। সুবিধা তো এটাই ভাই যে তুমি এই প্রি মেডিকেলের টাকা দিয়ে পরবর্তীতে যত ব্যাচ আসবে মেডিকেল রিলেটেড তোমার 26-এর সবগুলো ব্যাচে তুমি ফ্রিতেই যুক্ত হইতে পারছো। তো যে টাকায় তুমি পরের মেডিকেলও ফ্রি পাবা, সবই পাবা, এবং তোমার যদি টার্গেট থাকে মেডিকেল, তা তুমি কেন এখন যুক্ত হবা না? বরং এখন যুক্ত হলে ইন্টারের পরে যে পেমেন্টটা তার চেয়েও তুমি মিনিমাম তো 500-700 টাকা কম পাবা, যেটা আমরা কিন্তু একটু পর বলেই দিব। এবং আরও চমৎকার ফিচার নিয়ে কিন্তু অপূর্বদা আসছে। আমরা এই প্রথম আমি দাদাকে রিকোয়েস্ট করছি যে আলাদা করে ফিজিক্সের যাতে হ্যান্ড ক্যালকুলেশন শেখানো হয়, কারণ তোমরা জানো যে ক্যালকুলেটর নাই, রাইট? ক্যালকুলেটর ইউজ করতে হয় না, যাতে আলাদা করে ওই ক্লাসের বাইরেও আমি রিকোয়েস্ট করছি, আশা করি দাদা নিজের মুখেই বলবেন, তোমরা রেকর্ড রাখবা, উনি যাতে হ্যান্ড ক্যালকুলেশন শেখায়, যাতে দেখেই দ্রুত হাতেই আনসারগুলো করা যায়। সো আমি হয়তোবা নেক্সট কোনো প্রশ্ন নিয়ে আসবো, তোমরা আনসার পাইছো। মেডিকেলে বা ভার্সিটিতে বিশেষ করে ক্যালকুলেটর তুমি ব্যবহার করতে পারবা না, কিন্তু তোমার কিছু ম্যাথ কিন্তু থাকবেই। তো সেইগুলার অ্যান্সার তোমার করতে হবে হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে। তো যেভাবে হ্যান্ড ক্যালকুলেশন করে সঠিক উত্তর কোনটা এটা খুঁজে বের করা যায়, তো সেরকম কিছু টেকনিক শিখতে হবে। ঠিক আছে, কিছু দেখবা মানে ভগ্নাংশ রিলেটেড হিসাব নিকাশ দরকার হবে। তো এর জন্য আলাদা করে ফিজিক্সের সেকশনে যে কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন করা যায়, তার জন্য এই যে একটু আগে তোফায়েল ভাই কিছু ফিচার দেখাচ্ছিল যে আমাদের মেডিকেল ব্যাচের কি ফিচার আছে। তো সেখানে কিন্তু এটা যুক্ত, মানে এটা কিন্তু ছিল না, বাট এটা কিন্তু তোমাদের থাকবে যে হ্যান্ড ক্যালকুলেশনের জন্য আলাদা করে ক্লাস। তো এটা তোমাকে মেডিকেল ব্যাচে তো হেল্প করবেই, পাশাপাশি তুমি কিন্তু ইউনিভার্সিটি ব্যাচে, ঠিক আছে, ভার্সিটি ব্যাচে তুমি ভার্সিটি অ্যাডমিশনে এই জিনিসটার কিন্তু একটা বেনিফিট তুমি পাবা। তুমি জানো যে ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানেও কিন্তু হ্যান্ড ক্যালকুলেশনই করতে হয়, ক্যালকুলেটর ব্যবহার করার কোনো অপশন নাই। তো এই জিনিসটা তোমাকে একেবারে হ্যান্ড ক্যালকুলেশনটা কিভাবে করে সঠিক উত্তরটা দাগানো যায় এই জিনিসটা শেখানো হবে। আর বিশেষ করে আমাদের ফিজিক্সের জন্য আমরা আসলে মেডিকেলে মেইনলি ফলো করি হচ্ছে ইসাক স্যারের বইটা। তো ইসাক স্যারের বইয়ের যে অনুশীলনীর এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলা খুব ভালো করে সলভ করতে হবে। তো অনেক এমসিকিউগুলা মানে অনুশীলনীর এমসিকিউ আছে যেগুলা খুব কনফিউশন ক্রিয়েট করে। তো সেগুলার একেবারে সঠিক উত্তরটা কোনটা হবে এবং কিভাবে সেটা হবে এবং মনে রাখার ট্রিক্স, এই জিনিসটা যাতে তুমি সহজে মানে ভুলে না যাও, এটা যেন তোমার একেবারে মাথায় গেঁথে থাকে, এই যে মনে রাখার ট্রিক্সটা এটা সহ সুন্দর করে সেই জিনিসগুলো শিখাই দেওয়া হবে। তো দেখি ভাই পরের কোশ্চেনটা কি আছে। আচ্ছা, একাডেমিক পড়ার পাশাপাশি প্রি মেডিকেল কিভাবে ম্যানেজ করব? দেখো, এটা ফাদ ভাই একটু আগে তোমাকে আসলে ম্যাক্সিমাম জিনিস বলে দিছে যে তোমার আসলে এফআরবির পড়া, একাডেমিকের পড়া আর এই যে মেডিকেলের জন্য তোমার যে পড়তে হবে, তুমি পড়া শুরু করলে মেডিকেলের আমরা যখন ক্লাসগুলো নেওয়া শুরু করব, তোমার দেখবা যে তোমার মনে হবে যে এইটা আমি মানে আমরা যে বলতেছি না 1/3 ক্লাস করাবো, তোমার মনে হবে যে ভাই আমাদের ফুল ক্লাসটাই করে দেন, আমাদের পুরো সিলেবাসটা এইভাবে মেডিকেলের জন্য শেষ করে দেন। তাতে তুমি কি হবে, তুমি বোর্ড পরীক্ষার জন্য, যেহেতু তোমার বোর্ড পরীক্ষাতে তো ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে বায়োলজি থেকে এমসিকিউ আছে, তো তুমি মানে কোর্স করার পরে তুমি জানতে পারবা বা তুমি এই জিনিসটা ফিল করতে পারবা যে আমার আসলে সবগুলো অধ্যায়ের ক্লাস করা থাকলে আমার মনে হয় আরো সুবিধা হইতো। তো তোমার আসলে 2টা ব্যাচ বা 2টা মানে বোর্ড পরীক্ষার পড়াশোনা এবং প্রি মেডিকেলের পড়াশোনা, এই 2টা একসাথে কন্টিনিউ করতে আসলে কোনো কষ্ট হবে না, উল্টা আরো একটা আর একটাকে হেল্প করবে, তোমার সুবিধা হবে এটা। ঠিক আছে ভাই, দেখি তারপরেরটা। তারপরে সাদ ভাইও আছে একটা। আসেন ভাই, এটা করলে এটা তো বলবেই। আচ্ছা, আর তোমাদের প্রশ্ন হলো যে এটা করলে কি আসলে লাভ হয়, মানে এটা কি প্রি মেডিকেল, একটা তো মেডিকেল কোর্স আছেই। আচ্ছা, হ্যাঁ, মানে প্রি মেডিকেল কোর্স করলে আসলে কি লাভ হয়? আচ্ছা ভাই, তুই মেডিকেল অ্যাসপিরেন্ট, তুই তো মানে মেডিকেলে পড়তে চাস না, এই কারণে তো এই কোর্সে আসবি। তুই মেডিকেলে পড়তে চাস না, তাহলে তোর প্রি মেডিকেল তো আসলে করার কথা না। তো যে আসলে আমাদের এই কোর্সটাতে আসবে, তো তার মেন্টাল সেট আপটা তো এইটাই যে কি বলে হচ্ছে এই তোমার হচ্ছে প্রি মেডিকেলটা এই জন্যই করা ফর মেডিকেল, প্রি মেডিকেলটা এই জন্যই করা ফর মেডিকেল অ্যাডমিশন, কথাটা বুঝো। তো তুমি যখন প্রি মেডিকেল করবা তখন তোমার কি লাভ হবে? প্রথম কথা, অনেকেই আসলে আমরা খুব ভালো আইডিয়া রাখি না যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশনটা কেমন। অনেক বাচ্চা কাচ্চা আছে তুখোর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, একটা প্রপার গাইডলাইনের অভাবে, প্রপার ডিরেকশনের অভাবে বাচ্চাটা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। এবং এখন কিন্তু কম্পিটিশন বেড়ে গেছে ভাইয়া, তুমি পড়তেছো না, তোমার বন্ধু কিন্তু ঠিকই গোপনে কোর্স কিনে ভর্তি হয়ে বসে আছে, ইউ ডোন্ট নো ইট।
ভাই এটাই বাস্তবতা। তোমাকে বলবে দোস্ত আমি তো কলেজের পরীক্ষা নিয়ে টেনশনে বাঁচতেছি না, কিন্তু ও যে তলে তলে, ঠিক আছে, ও যে বায়োলজির আজমল স্যার, আলিম স্যার, মাজদা বেগম পড়তেছে, ও যে কেমিস্ট্রিতে হাজারি স্যারের পাশাপাশি কবির স্যার এবং গুহ স্যারের ম্যাথও সলভ করতেছে, এমসিকিউ প্র্যাকটিস করতেছে, ফিজিক্সে ইসাক স্যারের বইয়ের পাশাপাশি তপন স্যার, অন্যান্য রাইটারও যে দেখতেছে, তুই জানিসই না। তোর সামনে একটা ফেক একটা যে আমি তো খুবই ড্যাম কেয়ার, আমি তো কেয়ারলেস, এই ধরনের অ্যাটিটিউড নিয়ে থাকে। তো এই যে বাচ্চা, আমি বলি সবাই এখন সচেতন। আমি তো মনে করি যে প্রত্যেকটা বাচ্চা এখন এইচএসসি থেকেই, শুরু থেকেই তারা অ্যাডমিশন ওরিয়েন্টেড প্রিপারেশন স্টার্ট করে। আর একটা ভ্রান্ত ধারণা আছে অনেকের যে ভাই অ্যাডমিশন আর একাডেমিকের প্রিপারেশন কি অনেক আলাদা? না রে ভাই, আলাদা না। তুই কেমিস্ট্রি পড়বি, ফিজিক্স পড়বি, বায়োলজি পড়বি, বায়োলজি তো পুরাটাই এক। তো বায়োলজি যখন তুই এখানে তোফায়েল ভাইয়া বা ফাহাদ ভাইয়ের ক্লাস করবি, ওই অধ্যায়ে আমি তো তোকে বললাম যে এইচএসসির জন্য আলাদা করে কিছু পড়তে হবে না, বিশ্বাস কর, এটা বিশ্বাস রাখ। আমি কেমিস্ট্রি নিব, আমি গত বছর প্রি মেডিকেলে যখন ক্লাস নিছি, পর্যায়ভিত্তিক ধর্ম রাসায়নিক বন্ধনের ক্লাস ছিল 4টা, আমি সেই ক্লাস 6টা নিছি। বিকজ অফ স্টুডেন্টরা বলছে ভাই আপনি একটু একাডেমিক টাচ দিয়ে পড়ায়েন। তো আমরা কিন্তু স্টুডেন্টের কথা ভাবি, ভেবে ওই 4টা শিডিউল ক্লাসের জায়গায় আমরা 6টা ক্লাস নিছি। কেউ যদি দেখতে চাও যে ক্লাসগুলো কিভাবে হচ্ছে, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে যেতে পারেন, গিয়ে দেখেন যে আসলে আমরা প্রি মেডিকেলে কোন লেভেল থেকে পড়াই, এতে আপনার একাডেমিক হেল্প হয় কিনা। তো অনেক কথাই বলা যায়, প্রি মেডিকেল কোর্স করলে কি কি লাভ হয়, একটা কথাই বলবো, তোমার মেডিকেলে চান্স পাওয়ার যে সুযোগটা, যে পার্সেন্টেজটা, তোমার যে কম্পিটিশন, এই কম্পিটিটরদের থেকে তুমি আগায় থাকো। ভাই এই রেসটা এরকমই, যে যত আগে গোছানো শুরু করবে তার জন্য প্রিপারেশন তত ইজি হবে। মেডিকেলের সিট ভাই লিমিটেড, আর তার থেকেও বেশি বড় কথা যে তোর টার্গেট যদি হয় টপ মেডিকেল কলেজ, যে ভাই আমি ঢাকা মেডিকেলে পড়তে চাই, আমি ঢাকার 3টা-4টা মেডিকেল কলেজের মধ্যে থাকতে চাই, এই ধরনের কোর্স তো তোর জীবনের জন্য অবিচ্ছেদ্য অংশ হবে। এই মানুষগুলোকে তোর দরকার, সাদ ভাইকে দরকার, তোফায়েল ভাইকে দরকার, ফাহাদ ভাইকে দরকার। এর থেকে বড় কথা দাদা যুক্ত হয়ে গেছে মেডিকেল ফিজিক্সকে, যেখানে আমরা অনেকেই কিন্তু একটু ছোট চোখে দেখি, আমরা কিন্তু মেডিকেল ফিজিক্সের 20 নম্বরকে অনেক গুরুত্ব দিলাম। এবং তোরা অনেকেই জানিস যারা 26-এ আসতেছিস, এই বছর থেকে কিন্তু একটা নিউজ অলরেডি সার্কুলেট হয়েছে যে মেডিকেল ভর্তি পরীক্ষায় গতানুগতিক মুখস্থ কোয়েশ্চেন, মুখস্থবিদ্যা টাইপের কোয়েশ্চেনের পরিবর্তে অ্যানালাইটিক্যাল, বিশ্লেষণধর্মী কোয়েশ্চেন আসবে। তুমি ভালো করে চিন্তা করো ভাইয়া, গত 4-5 বছরে যদি ফিজিক্স কোয়েশ্চেন মেডিকেলের অ্যানালাইসিস করি, মোস্ট অফ দ্য কোয়েশ্চেন অনুশীলনী থেকে আসছে। এই জন্য ফিজিক্স নিয়ে বাচ্চারা আলাদা করে প্রিপারেশন নিত না। আমরা দাদাকে কেন আনলাম, এই বছর থেকেই কিন্তু কথা শুরু হয়েছে যে অ্যানালাইটিক্যাল কোয়েশ্চেন হবে, বিশ্লেষণধর্মী কোয়েশ্চেন হবে। ভাই তুই ফিজিক্সের যদি তোর বেসিক ঠিক না থাকে, ফিজিক্সের ওই ব্যাপারগুলো যদি তোকে ধরায় না দেওয়া হয়, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি অনেক বাচ্চা কাচ্চা আছে মেডিকেল ফিজিক্সে কান্নাকাটি করবে, বায়োলজি কেমিস্ট্রি ভালো দিয়ে মেডিকেল ফিজিক্সে কান্নাকাটি করবে। এটার আমি তোমাকে আগে থেকে গ্যারান্টি দিচ্ছি। এবং 26 ব্যাচ থেকে খেলা ঘুরে যেতে পারে। 25-এর তো একটা মিটিং বাকি আছে, ওই মিটিংটা হোক, হওয়ার পরে যদি এমন কোনো ধরনের একটা ডিসিশন আলটিমেটলি এসেই যায় যে না আমরা সেই আগে 2001, 7, 8 আমরা যখন পরীক্ষা দিতাম, যখন ভাই ডিএমসিতে 69.25 মার্ক পেয়ে চান্স পাওয়া যেত, আমাদের পরের ব্যাচে 62 পেয়ে ঢাকা মেডিকেলে চান্স পাইতো। কথা বুঝেন, আমি 8-9 সেশন, আমাদের বেলায় ডিএমসিতে চান্স পাওয়ার লাস্ট নাম্বার ছিল 69.25, আর এখন 85 লাগে চান্স পেতে। তার মানে আমরা খারাপ স্টুডেন্ট ছিলাম না, আমাদের সময় কোশ্চেন একদম ভাঙাচুরা কোশ্চেন করতো। তো ওই ধরনের প্যাটার্নে যদি ফেরত যায়, তাহলে কিন্তু তোমার কোর ভালো হইতে হবে, তোমাকে এইচএসসিকেও ঠিক রাখতে হবে, পাশাপাশি এই জিনিসগুলো আমলে নিয়ে পড়তে হবে। আরেকটা কথা বলবো, তুমি একা না ভাইয়া, তুমি চিন্তা করতেছো না, কিন্তু তোমার মতো অনেকেই চিন্তা করতেছে। তুমি কোর্সটা করবা না, কিন্তু তোমার মতো অনেকেই এই কোর্সটা করে আগায় যাবে। সো এটা তোমার ডিসিশন, তুমি কোর্সে আসবা কি আসবা না, তোমার টার্গেট বা তোমার ড্রিমকে তুমি অ্যাচিভ করতে চাও কি চাও না। তো আমি আর বেশি কথাবার্তা বলবো না। কেমিস্ট্রি ডিপার্টমেন্টের যে দায়িত্ব, এটা পুরাটাই আমার হাতে। আমার একার কাঁধে হয়তো বা একটু 10টা চ্যাপ্টারের একটা বোঝা আছে, বাট আমি এই বোঝা নিয়ে অভ্যস্ত। আমি গত 16 বছর ধরে পড়াই, এই সেক্টরের 16 ইয়ার্সের অফলাইন এক্সপিরিয়েন্স আছে আমার, এবং কিভাবে গুছিয়ে দিতে হয় এটা আমি জানি, ফ্রম বেসিক টু প্রো। ঠিক আছে, তো বাকিটুকু আমার মনে হয় যে প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। অপূর্ব একটু কিভাবে কোর্সটা তোরা জয়েন করবে সবাই মিলে দেখিয়ে দিই। হ্যাঁ আপনি হ্যাঁ ফাহাদ কেন। তো ওরা অনেকেই বলছে যে কোর্সটাতে আমরা কিভাবে যুক্ত হব। তো এইখানে দেখো, এবছর আমাদের টিম তো ব্যাকএন্ডে অনেকজনই আছে, কিন্তু আমরা এবছর টিমের মূল ফোকাস যারা, তারা ভাই আসলে কোর্সটাতে ভর্তি হবে কিভাবে, তাদের ছবিগুলোই আমরা ফোকাস করেছি। কিন্তু দেখো যে গত বছর যারা ছিল সেই ভাইয়া আপুদের রেকর্ডেড ক্লাসগুলো তোমরা পেয়ে যাবা, আর্কাইভে তোমরা পেয়ে যাবা। তো কিভাবে ভাইয়া কোর্সে ভর্তি হব, তোমরা এসিএস এর কোর্সে যারা আমাদের এসিএস এর পেজে লাইক দিয়েছো, নিঃসন্দেহে তোমরা এসিএস এর পেজ চেনো। এটা ইয়াহু কেন, আচ্ছা, তো জাস্ট গুগলে তুমি যদি এসিএস প্রি মেডিকেল লিঙ্ক
তো তুমি চাইলে, আমরা তোমাকে কমেন্ট সেকশনে দিয়ে রেখেছি, এসসিএস প্রি মেডিকেল 26। হ্যাঁ, এসসিএস প্রি মেডিকেল 26 লিখো, তাহলেই তুমি এই পেজটা পেয়ে যাবা। এইখানে দেখো আমাদের এই যে ফ্যাকাল্টি হিসাবে আমাদের নামটাম সবাই দেওয়া আছে, এবং এই তো এই জায়গায় তো কোর্সটা আমরা কেবল লঞ্চ করেছি, শপে দেওয়া। তো ছোট্ট ভাইয়া এবং আপুটা, এই যে দেখো এখানে কোর্সের ফি, যেহেতু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমাদের কোর্সের ফি যেটা যার তোমরা জানো যেটা 5,000 টাকা ছিল, এবছরও কিন্তু এবছর 5,500 হয়েছে। কিন্তু তোমরা যারা আর্লি বার্ড, তোমরা যারা সকালের পাখি, তাদের জন্য দেখো এখানে কুপনটা লিখেই দেওয়া আছে। কুপন কই বলে চিল্লাইতে হবে না। কুপন কই বানানটা, যারা কুপন চায় ওদের বানানটা আবার ভুল থাকে, তখন কুপন দিতে মন চায় না, যাকে কুপন দিয়ে কি হবে, KUPON দিয়ে কুপন চায়, তখন খুব খারাপ লাগে। তো এরকম এই লাইনটা খুব ভালো করে পড়ো। তো দেখো এই লাইনটাতেই দেখো এই যে ফার্স্ট 500 কুপন ফর এক্সট্রা 500 টাকা ডিসকাউন্ট। তো এই কুপনটা থাকবে হলো, ক্লাস শুরু হচ্ছে 25শে অক্টোবর। 25শে অক্টোবর পর্যন্ত তোমরা এই কুপনটা ব্যবহার করতে পারবা। এখন পর্যন্ত আমাদের এটাই সিদ্ধান্ত। তো ফাহাদ ভাই যদি একটু বলতেন যে ফার্স্ট কেন কুপন দিলেন, এর আগে তো আমাদের কুপনগুলো অন্যরকম থাকতো, এই ফার্স্ট কথাটার মজেজা আছে কিনা? আচ্ছা, গেস করো তো ফার্স্ট অর্থ কি? কি মনে হচ্ছে এই ফার্স্ট অর্থ কি হতে পারে? এবার কে পারবে, কে আগে পারবে? আচ্ছা, কি বলে প্রিন্টেড বই দিবেন? কি প্রিন্টেড বই কি জিনিস? মানে বই ভাই, ইবুকের পরিবর্তে প্রিন্টেড বই দিবেন কিনা? হার্ড কপি তো ইনক্লুডেড কোনো কিছু না। ওকে, অপূর্ব দাদার বিয়ে দিয়ে দেন, দাদারাজ মন ভালো নেই। খুবই ভালো। একটা সময় আচ্ছা, সো ব্যাপারটা খুবই সিম্পল। এফ ফর প্রথম 500 জন, একজন লিখছে প্রথম 500 জন, হয় নাই। ফার্স্ট মানে দ্রুত। হ্যাঁ, এই এমডি রায়হান। ওকে, ইস্তিয়াক আহমেদ, কংগ্রাচুলেশনস। শুরু থেকে লাইভে আছে, ফাহাদ। লাইভে শুরুতে দিয়েছিলাম। এতে অপূর্ব, এসতে সাদ, সাথে তোমরা সম্পদকেও ধরতে পারো, এবং টিতে তোফায়। এবং ওই সিরিয়ালে দাঁড়ানো না, তুই ওদিকে যা। এই এফ এ এস টি, ফার্স্ট 50। ওকে, তো আশা করি এই কুপন কি এখন দেওয়া যাবে? দিই, হবে কিছু? হ্যাঁ, হ্যাঁ, বড় হাতের না সব। এফ দাঁড়া, এ এস টি 500। ও অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই এই যে ভুলটা সবাই করে, অ্যাপ্লাই করলে 5,000। তার মানে দেখো, আমি কখনো তো তুমি যদি তোমার ইন্টার পরীক্ষার পর ভর্তি হও, তখনও এই কোর্স ফি কিন্তু 5,500 থাকবে। বাট তুমি যদি এখন ভর্তি হও, এখন থেকে তুমি তোমার মেডিকেল পরীক্ষা পর্যন্ত এই ফুল কোর্স পাচ্ছ 5,000 টাকায়। এবং সাথে আমি এটা বলে রাখি, তোমরা যারা এসিএস এর যে কোনো সাইকেলে আছো, সেটা হোক অপূর্ব দাদার, সেটা হোক তোফায়েল হুজুরের, আমার তো সাইকেল নাই, আমার হেলিকপ্টারে তোমরা যারা যোগ আছো, হেলিকপ্টারে, ইভেন ওভি, রাকিব, মানে এসিএস এর যে কোনো কোর্সে যদি তুমি যুক্ত থাকো, ইভেন সামনে এফআরবিতেও যদি তুমি ভর্তি হও, তোমার জন্য তোমার ওই গ্রুপে, অর্থাৎ তোমার ওই সাইকেলে, ওয়েব অ্যাপে আমরা আরও কিছু টাকা ডিসকাউন্ট রাখবো, যেটা তোমরা ডিজার্ভ করো। কত রাখবো সেটা বলছি না, এটা তোমরা আজকেই কিংবা কালকের মধ্যেই জেনে যাবা, ঠিক না তোফায়েল? তার মানে বাংলাদেশের যে কেউ যারা এসিএস এর কোনো কোর্সে নাই, তারা এখন ফার্স্ট 500 অ্যাপ্লাই করলেই 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। আর যারা কোনো না কোনো কোর্সে আছো, বা ধরো তুমি কোনো কোর্সে নাই, সামনে এফআরবিতে ভর্তি হবা, তাহলে আগে এফআরবিতে ভর্তি হও, ওইখানকার ওয়েব অ্যাপে এমন একটা কিছু আমরা লিঙ্ক দিব যেখানে তুমি আরও ডিসকাউন্ট পেয়ে যাবা। এবং এই টাকা দিয়ে, আমি আবারও বলছি, খবরদার আর কোনো মেডিকেল কোর্সে ইনশাল্লাহ অন্য কোথাও ভর্তি হওয়া লাগবে না, অনলাইনে এটাই এনাফ। পাশাপাশি এটা কিন্তু লাস্ট পর্যন্ত, বারবার বলছি, পরবর্তীতে আমাদের তোমার জন্য যত মেডিকেল ব্যাচ, তোমার জন্য যদি আরো 4টা মেডিকেল ব্যাচ আসে, সে 4টাতেই তুমি ফ্রি অ্যাক্সেস পাবা, ঠিক কিনা? এবং ডেন্টাল পর্যন্ত ব্যাপারটা এরকম। বলে রাখি অনেকে আবার ভাবে যে এটা শুধু মেডিকেল শেষ না, মানে ডেন্টালের জন্য তোমার আলাদা আমরা ক্লাস নিব না, কিন্তু মেডিকেলের পর যে একটা মাস থাকবে, এই একটা মাস যারা তোমরা, যদি এমন হয় আল্লাহ না করুক তোমরা হয়তো বা মেডিকেলে হলো না, এই ডেন্টাল পর্যন্ত তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য
যা করা লাগে ওটার জন্য আমরা আর 1 টাকাও নিব না। এই কোর্সের মধ্যেই ডেন্টাল পর্যন্ত আমরা তোমাদেরকে সাপোর্ট দিব। ওকে, আর কিছু দাদা যদি বলতেন? এখন তোমরা মনে হয় ডিপার্টমেন্ট হয়ে গেল। মূল কথা তো আমাদের আসলে হয়ে গেছে। ওদের কোনো প্রশ্ন আছে কিনা ভাই? ওদের মধ্যে দু একজন যারা অন্য প্ল্যাটফর্মে ভর্তি হয়ে গেছো, তারা জানতা না যে অপূর্ব আসবে, জাস্ট টাকাটা ব্যাক নিয়ে চলে আসো আমাদের কোর্সে। এছাড়া তোমাদের জন্য আর আমরা কি বলতে পারি? আর একজন বলেছে কোর্স কিনতে কিনতে ফুতুর হয়ে যাব, মনে রাখবো কোর্স কিনে কেউ দেউলিয়া হয় না। এটা একটা অমর বাণী, হবে না ইনশাআল্লাহ। এডলফ হিটলার বলছে যে অফলাইনে ভর্তি হওয়া লাগবে কিনা, মানেটা কি? আমাদের অফলাইন না ভাই, ক্লাস এডলফ করার হিটলার জন্য- তো অনলাইন ছিল না ওর ক্লাস সময়। করার জন্য ও তো আগের মানুষ। ক্লাস করার জন্য কোনো অফলাইনে ভর্তি হওয়ার দরকার নেই। নেবার নেবার। অনলাইন করবা তাহলে ঠিক আছে, একদমই না। ঠিক আছে, কেউ শুনবে না, সবাই অনলাইনে ভর্তি হবে। না হবা 2 দিন যাবা, তারপর আবার ঘুরে চলে আসবা। আচ্ছা, এইটা নিয়ে ও, আমি- এই লাইনটা, এই এটা আমি- লাইনটা, এই যে- এটা নিয়ে আমি একটু বলি। ভাই, আগে এটা কাট করবো তো আমরা, ভালো করে ক্যাপশনটা দেন। না, না। ওরে অ্যাডলফ হিটলারের। না না, অ্যাডলফ হিটলারের না, আমি একটু এই ব্যাপারে বলতে চাই। ঠিক আছে, বেশি দূর যাওয়ার দরকার নাই। তোমার যারা সিনিয়র আছে, যারা 25-এর সিনিয়র, যারা এই অনলাইন কোর্সের পাশাপাশি পারিবারিক চাপে হোক আর যে কারণেই হোক, মানে গড্ডালিকা প্রবাহের কারণে হোক, যে কারণেই হোক অফলাইনে কোচিংয়ে ভর্তি হয়েছে। আমি আসলে, আমরাও তো আসলে এককালে অফলাইন কোচিং স্টুডেন্ট ছিলাম, তো একেবারে আমি খুব কট্টর, মানে খুব কঠোর শব্দে বলতে চাই না, বাট সিরিয়াসলি যখন তুমি মানে কমেন্টের জন্য আমার হাসি চলে আসতেছে, দাদা তোর বিয়ে দিয়েই ছাড়বে ওরা। আচ্ছা, আমি একটু বলি যে দেখো ভাইয়া, তোমরা যদি অফলাইনে ভর্তি হও, তুমি হতেই পারো, ইউ হ্যাভ মানি, তুমি ভর্তি হতেই পারো। বাট যারা এবছর অফলাইনে ভর্তি হয়েছে এবং অনলাইনে আমাদের সাথে আছে বা অন্য যে কোনো প্ল্যাটফর্মে আছে, তাদের কাছে একটু শুনবা যে অফলাইনের আসলে পরিস্থিতি কি। তুমি যাবা, তুমি 15 দিন পরেই তুমি বাদ দিয়ে দিবা। জাস্ট সর্বোচ্চ 15 দিন পরেই তোমার মনে হবে যে এই যে আমি কি করলাম, আমি অনলাইন ছেড়ে কেন অফলাইনে আসলাম। এবং আসলে অফলাইনে সম্ভব না। আমরা অনলাইনে যে পরিমাণ সাপোর্ট দেই, যে টাইমে ক্লাসটা নেই, এটা অফলাইনে অনেক ভালো টিচার হলেও তার পক্ষে সম্ভব না। ইভেন আমাকে যদি বলা হয় যে একদিনে 2টা চ্যাপ্টার 3টা চ্যাপ্টার শেষ করতে দেন 1.5 ঘন্টার ক্লাসে, তাহলে আমার ক্লাস বা দাদার ক্লাসও খারাপ হয়ে যাবে। যে 3টা ফিজিক্সের চ্যাপ্টার দাদা একদিনে নিয়ে ফেলেন, তো তখন কিন্তু আর ব্যাপারটা আর ওইভাবে থাকে না। এই জন্যই অফলাইনগুলো আসলে আস্তে আস্তে দিন যত যাবে ওদের উপরে ডিপেন্ডেন্সি মানুষজনের কমবে, এটাই বাস্তবতা। এবং আস্তে আস্তে মানুষজন ক্লাসের জন্য অনলাইনে শিফট করবে। তো সামারি আবার টানি, তুমি অফলাইনে 1 সপ্তাহ যাবা, দেন তুমি আবার আমাদের অনলাইনেই ব্যাক করবা। আর অনলাইন যথেষ্ট কিনা আমি দাবি দিয়ে বলতেছি, অনলাইন তুমি যদি পুরোপুরি ফলো করো, তোমার আর কিচ্ছু লাগবে না, ফুল স্টপ। থ্যাংক ইউ ভাইয়া। আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন? সেটা হলো যে ভাই, এক্সামের ব্যাপারটা ক্লিয়ার করেন। একটা চ্যাপ্টার যখন শেষ হবে, ধরো আমরা শুরুতে কৌশলের গঠন পড়লাম, এটা শেষ হওয়ার পরে এইটার উপরে তোমরা এক্সাম দিবা। এবং আমি একটা বিষয়ে এবছর দাবি করছি, তোমরা এবছরের 26 ব্যাচের, তোমরা তো 26 ব্যাচ, সরি 25 ব্যাচের যে ভাইয়ারা আমাদের এক্সাম, আমাদের মেডিকেল ব্যাচে আছে, তোমাদের যদি কেউ পরিচিত থাকে, ওদেরকে একটু জিজ্ঞাসা করো যে আমাদের প্র্যাকটিস শিট এবং আমাদের প্রশ্নের কোয়ালিটি কেমন। এবং আমরা প্রথম দিকের একটা সপ্তাহের প্র্যাকটিস শিট এবং লাগলে ক্লাসও ওপেন করে দিব, কোনো সমস্যা নাই। প্র্যাকটিস শিটটা অন্ততপক্ষে দিয়ে দিব তোমাদেরকে, কোনো সমস্যা নাই। তোমরা জাস্ট তুলনা করে দেখো, এই লেভেলের প্রশ্নের প্র্যাকটিস শিট তুমি অনলাইন অফলাইন কোথাও পাবা না। তো প্রত্যেকটা চ্যাপ্টারের শেষেই আমরা এক্সাম নিব, এক্সামের কোয়ালিটি হবে টপ নচ। থাকবে কিনা অফলাইন এক্সাম দেওয়ার ব্যবস্থা থাকবে কিনা? আচ্ছা, এই ব্যাপারে মানে এটা তো অফলাইন এক্সাম তো তুমি যে কোনো জায়গায় দিতে পারো, কিন্তু এই কোর্সের সাথে কোনো অফলাইন এক্সাম ফিচার নাই। এটা একটা অনলাইন কোর্স, আর আমরা যা অফার করতেছি সেটা তো শুরু থেকে A to Z তোমাদেরকে বললাম। রিপন বলেছে অফলাইন বেস্ট বলার পরেও অনলাইনে ঘোরাঘুরি করতেছে, ব্যাপারটা একটু সন্দেহজনক। আচ্ছা, যাই হোক, 105K কিনা না কোনো এখানে কোনো প্রিন্টেড বই অফার করা হচ্ছে না। এটা তুমি আবার কোর্স ডিসক্রিপশন ভালো করে পড়বা, তারপরে ভর্তি হবা, কোনো সমস্যা নেই। এই তো এক্সাম সেন্টার, এটা তো আসলে পরে যাবে। এটা তো ভাই আলাদা, এটা আলাদা ফিচার অনলাইন কোর্সটার কথা আমরা বলছি। জি, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ওরা বারবার বলতেছে যে যাদের সিলেবাস বাকি, এটা আমরা যদিও আলোচনা করেছি, আরেকবার বলি, আমরা কিন্তু এখানে তোমার যেই চ্যাপ্টারগুলো পড়া হয়ে গেছে ফার্স্ট ইয়ারে, সেগুলোকেই আবার মেডিকেলের জন্য পড়াই দিব। এতে তোমার 2টা লাভ হবে। এক, এইচএসসির জন্য রিভাইজ হয়ে গেল, প্লাস
এই চ্যাপ্টারগুলো এমনভাবে পড়লা যাতে তুমি অ্যাডমিশনের সময় এটাতে আর আলাদা করে তোমাকে শ্রম দিতে না হয়, তোমার যেটা একদম হয়ে যায়। অ্যাডমিশনে বাকি চ্যাপ্টারগুলো নিয়ে তুমি বাকি 30টা অধ্যায় নিয়ে তুমি মনোযোগ দিবা, এখানে আমরা তোমার 20 থেকে 25টা অধ্যায় ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা নভেম্বরের ফার্স্ট উইকে কুপন অ্যাভেলেবল থাকবে। আপাতত কুপন 25 তারিখ পর্যন্ত অ্যাভেলেবল। 25 তারিখ আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, সেদিনই আমাদের ক্লাস শুরু হচ্ছে, সেদিন পর্যন্ত কুপন অ্যাভেলেবল যারা যুক্ত হতে চাও। এই তো ঠিক আছে। আর অফলাইন এক্সাম ব্যাচ নিয়ে আবার বলছি, তোমাদের 26-এর অফলাইন এক্সাম ব্যাচ তো ভাই আফটার এইচএসসি, মানে সেটা নিয়ে তোমরা এখন কেন পড়ছো যেখানে আরো 1 বছর বাকি এইচএসসি পরীক্ষা দেওয়া বাকি, ওইগুলো নিয়ে ভাবার দরকার নাই। আচ্ছা সুন্দর, ঠিক আছে। আর 27 নিয়ে ভাই কিছু বলবেন কেন, ওরা যুক্ত হতে চায়? ওকে, ব্যাপারটা হচ্ছে উত্তেজিত তো না? হ্যাঁ উত্তেজিত, তুমি চাইলেই পারো। আমি হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে কি, এখন যারা 25 ক্লাস করছে, এখন যারা 25 ক্লাস করছে, এই 25-এর সাথে 26 ব্যাচও আছে। হিউজ হিউজ না হলেও 100-র উপরে তো আছেই, মানে 26-25 ব্যাচের সাথে করে ফেলছে। ওকে, তো এটা আসলে কি, মানে তোমার তো আসলে লস নাই। তুমি যদি তোমার সিনিয়র ব্যাচের সাথে একবার মেডিকেল প্রস্তুতি নিয়ে ফেলো, এখানে কিন্তু অফলাইনের মতো প্রায় 20 থেকে 30 হাজার টাকার মতো লাগছে না, খুব অল্প প্রাইস। এবং তুমি এটা করলে সুবিধা হচ্ছে তুমি আগের যে আর্কাইভ ক্লাসগুলো সেগুলোও পেয়ে যাচ্ছ। সুবিধা তো এখানেই যে তুমি এখন ঢুকে তোমার পছন্দ মতো তোমার যে চ্যাপ্টারে ঘাটতি তুমি সেই ক্লাসটাও কিন্তু দেখতে পাচ্ছ। সো অবশ্যই 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 27 ব্যাচ চাইলেও করতে পারে, বাট এটা টোটালি ডেডিকেটেড হচ্ছে 26 ব্যাচের জন্য। এখানে 2-3টা কথা আসছে, আমি আবার জোর দিয়ে বলি। অনলাইন প্রোগ্রাম, আমাদের যে এখানে কোর্স ফি পুরোপুরি অনলাইন প্রোগ্রাম, অনলাইন এক্সাম, সব কিছু অনলাইন, ম্যাটেরিয়ালস সব কিছুই। এবং আমাদের এটা কিন্তু বই সহ প্রাইস না, আমাদের মেডিকেলের তোফায়েলের ড্রিম বুক আছে, যেটা রম্বস পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। এবং আমার একটা আলাদা আছে ফিনিশিং টাচ, যে কোনো এক সেট তোমার পছন্দ অনুযায়ী তুমি চাইলে 2 সেট নিতে পারো, আমারটাও নিতে পারো, ওরটাও নিতে পারো, কারণ দুইটা কিন্তু ডিফারেন্ট লেভেলের। এবং তোমরা দেখবা যে অনেক স্টুডেন্ট এবার 2 সেটই নিয়েছে। সো যদি কখনো তুমি বই কেনো, সেটা এই কোর্সের সাথে না, রম্বসে গিয়ে ড্রিমার্স বুক কিনবা, আমার একাডেমিতে গিয়ে ফিনিশিং টাচ কিনবা, যার যেটা উইশ আর কি। আর এক্সাম যেটা অফলাইনে তোমরা কথা বলছো, অনেকেই আরেকটা প্রতিষ্ঠানের নাম মেনশন করছো, সেটা যদি পরবর্তীতে হয় বা আমাদের যদি এক্সাম অফলাইন সেন্টার থাকে, সেটার ফি কিন্তু টোটালি আলাদা। যদি আমাদের সামনে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেটা আমরা তোমাদেরকে জানিয়ে দিব। তো সেটা একদম এই কোর্সের বাইরের ইস্যু আর কি। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। আর অফলাইন ভাইয়া যেটা বলেছে আমি সেটার সাথে অ্যাড করি, এখন যারা অফলাইনে বিভিন্ন কোচিংয়ে ভর্তি হয়েছে, অনেকেই আবার ব্যাক করে অনলাইনের ক্লাস করছে কিংবা ইন্ডিভিজুয়াল ক্লাস করছে। কেন আমি বলি ভাইয়া কেন বললো, তাহলে অফলাইন কোচিংগুলোর এত ডিম্যান্ড কেন? আসলে ব্যাপারটা কি, অনলাইন তো করোনার পর শুরু হয়েছে, আর একটা জিনিস সে মুক্তিযুদ্ধের পর থেকে এস্টাবলিশড। সো এখানে তোমরাই দেখো, তোমরা অনলাইনে যদি 5000 করো, খুব কম সংখ্যক মানুষই আছে যে অফলাইন করো না, সবাই অফলাইন করো। ঝামেলাটা কোথায় জানো? অফলাইন কোচিং মানে 3 মাস, এবং অফলাইন কোচিংয়ে দেখা গেল একদিনে 2 থেকে 3টা অধ্যায় পড়ানো হয়, যেটা এই 2 ঘন্টার মধ্যে আসলে শেষ করা পসিবল না। তুমি যদি খুব ভালো করে ক্লাস করতে চাও, ডিটেলস ক্লাস করতে চাও, ধৈর্য নিয়ে ক্লাস করতে চাও, তোমাকে কিন্তু অনলাইন ক্লাসের উপর ভরসা করতে হবে, কিংবা এমন কিছু করতে হবে অফলাইনে যেটা, যেমন অফলাইনে বায়োলজির এই 3 মাসে ক্লাস থাকে কয়টা? 10 থেকে 12টা। সাদ ভাই, বিভিন্ন যে কোচিং সেন্টারগুলোতে আছে সর্বোচ্চ 10 থেকে 12টা থাকে। তো 10 থেকে 12টা ক্লাসে 24টা অধ্যায়, আসলে এটা সো টাফ, যাদের আগে থেকে পড়া নাই তারা এটা পারে না। যদি এমন হয় যে অফলাইনে তুমি বায়োলজি পড়ছো 30-35 দিন কারো কাছে, এইটা ডিফারেন্ট লেভেল, কারণ এইটা তখন সম্ভব, তখন সেই অফলাইন সম্ভব। কিন্তু নর্মাল যে গতানুগতিক অফলাইন, এইটার সাথে এটা কোনোভাবেই কম্পারেবল না। আমি যদি এখন স্টুডেন্ট হতাম, আমি অবশ্যই অনলাইন এসিএসকেই বেছে নিতাম। তারপর যদি আমি দেখতাম যে না আমার আরও লাগবে, তখন আমি অফলাইন নিয়ে চিন্তা করতাম। বাট আমি চোখ বন্ধ করে আগে এসিএস এই মেডিকেল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যেতাম। তারপর তুমি দেখো না যে তোমার হচ্ছে কিনা, তুমি তো আগে আসবা, তুমি তো আগে পানিতে নামবা, নেমে দেখো সাঁতরাতে পারছো কিনা, হাবুডুবু খেলেই না তখন তুমি অ্যানাদার চিন্তা করবা। এখন চোখ বন্ধ করে ভাইয়া তুমি দ্রুত যুক্ত হয়ে যাও। তারপর যদি তোমার মনে হয় ঘাটতি হচ্ছে, আমাদেরকে আগে জিজ্ঞেস করো। আমি দাদাকে বলেছি এই ব্যাচের দায়িত্ব কিন্তু মানে আমার তোফায়েল সাদ ভাইয়ের না,
এখন ওনার ভাইয়া এখানে হ্যাঁ। ওরা পুরো ক্লাসটা ওরা স্প্যাম করছে যে অপূর্বকে বিয়ে দিতে হবে। ওকে এই কোর্সে ওরা পুরো ক্লাস এই কোর্সে 10,000 স্টুডেন্ট না হলে অপূর্ব বিয়ে করবে না বলেছে। এই কোর্সে 10,000 স্টুডেন্ট ভর্তি হলে অপূর্ব বিয়ে করবে না। এখন বাকিটা তোদের দায়িত্ব। দেখ হ্যাঁ। তোরা যদি অপূর্ব রিয়েল ফ্যান হোস, এইটাই চ্যালেঞ্জ, দেখা যাক তোরা কতটা ভালোবাসিস। 10,000 ভর্তি হলে পর এর আগে কেউ কোনো কমেন্ট করবি না এটা নিয়ে। আমি দায়িত্ব নিচ্ছি, আমিও দায়িত্ব নিলাম। বিয়ে হবে, আমি দায়িত্ব নিলাম, আমি দায়িত্ব এই, আমি দায়িত্ব নিলাম, এই, ধরো, ধরো, ধরো। আমি দায়িত্ব নিলাম ওকে সুশ্রী পাত্রীতে পাত্রস্থ করার। আর পাত্রস্থ তো না, হয়তো নিজেই পাত্র, sorry। কিন্তু 10,000-এর আগে তোরা আর কোনো কথা বলবি না। 10,000 স্টুডেন্ট লাগবে। অপূর্ব এটাই চ্যালেঞ্জ দিছে, এই চ্যালেঞ্জটা আমাকে কানে কানে একটু আগে দিছে। আমি যেটা বলতে যাচ্ছিলাম, এই কোর্সটা শুধু আর আমাদের 3 জনের থাকলো না। তোমরা নিশ্চয়ই জানো দাদা যেখানে আছে সেটা কিন্তু ব্লাস্ট। আমি মাঝখানে দেখছো সাত ভাইয়ের চেয়ে লম্বা হয়ে গেছি, এর কারণ আছে নিশ্চয়ই বুঝতে পারছো। প্রশ্ন করি, এখন আমার কোন লিভার কাজ করছে এসএসসি 26? আমি সাত ভাইয়ের চেয়ে লম্বা হয়েছি যে কারণে কোন লিভার কাজ করছে এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর, জানো? আচ্ছা, যেটা আমি বলতেছিলাম, অপূর্ব দাদাকে আমি বলছি এবং তার মুখ দিয়ে আমরা শুনে নিব, উনি এখন পর্যন্ত যেখানে আছে এসিএস এর প্রত্যেকটাই হিট। হিট মানে কি? Super সুপার ডুপার হিট। এই একটা কারণেই, আমি জানি না, ওনার তো ম্যাজিক আছে, সৃষ্টিকর্তারও মানে রহমত, মানে উনি যেখানে যায় সেটা হিট। এবং আমি আশা করব আমাদের যে দায়িত্ব কোনো অংশে কিন্তু দাদার, মানে এই ব্যাচ এখন দাদার নিজের, উনি এটাকে ওন করে। এবং তোমরা সরাসরি, তোমরা নিশ্চয়ই খেয়াল করছো, আমি মাঝে মধ্যে, এখানে তো তোমরা নাই, 25 ব্যাচ নাই, আমরা কিন্তু মাঝে মধ্যে রাত 11টা 12টায় প্রবলেম শুনি। আমি জানি না অন্যান্য প্ল্যাটফর্মে এরকম আছে কিনা। আমি কথা দিচ্ছি দাদাকে নিয়ে সরাসরি তোমাদের কথা শুনবো। তোমরা এই ব্যাচে যারা থাকবা, তোমার কি প্রবলেম হচ্ছে, আমরা দাদাকে নিয়ে যেহেতু একসাথে আছি, দাদা চলেন আজকে স্টুডেন্টের কথা শুনি। আমি জানি না উনি ওনার নিজের ব্যাচেও এই কাজটা করে কিনা সাইকেলে, বাট মেডিকেল প্রোগ্রামে আমি কথা দিচ্ছি কয়দিন পারবো জানি না, কিন্তু দাদা তোমার প্রবলেম হলে দাদা শুনবে। সরাসরি তুমি কথা বলতে পারবা আমার সাথে, দাদার সাথে, হুজুরের সাথে, ভাইয়ার সাথে। আমরা এই ব্যাপারটা করবো ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ এটা খুব ভালো কিছু হতে যাচ্ছে তোমাদের জন্য। তারপর তোমাদের মনে যে কোনো প্রশ্ন যদি থাকে, যে কোনো প্রশ্ন, তোমরা আমাদেরকে এই প্রশ্নটা করবা। প্রশ্ন হলো কোথায় প্রশ্নটা করবা, কোথায় প্রশ্নটা করবা তোফায়েল, ওরা কোথায় আমাদের প্রশ্নটা করবে? ডিসকাশন গ্রুপ। ডিসকাশন গ্রুপ। আমরা ফার্স্ট নামে একটা ডিসকাশন গ্রুপ খুলে ফেলি, এটা চমৎকার লাগছে ভাই। আমরা ফার্স্ট নামে একটা আজকে ডিসকাশন গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ বা ফেসবুক, যেখানে তোমরা সরাসরি, আমরা 4 জন অ্যাডমিন থাকবো, তোমরা তোমাদের মনের কথাগুলো বলে দাও। ভর্তি হইতে হবে তা নয়, এটা আমরা একটা কিছু একটা ফেসবুক ফ্রি, সবাই এখানে ঢুকে যাও। এটাই আমাদের একটা নতুন পরিচয় হোক, ফার্স্ট এসিএস এর ফার্স্ট মেডিকেল প্রোগ্রাম। তো আশা করছি তোমাদের আমরা যথেষ্ট হেল্প করতে পারবো, যেটা হয়তো বা বলা ঠিক হবে না যে অন্য কোথাও তোমরা পাবা না, ইনশাল্লাহ। সো দাদা নিজের মুখ থেকে বলুক এই সাপোর্টগুলো দাদা দিবে কিনা, দাদা এই ব্যাচটাকে ওন করছে কিনা তার নিজের ব্যাচ হিসেবে। না, অবশ্যই। আসলে যে কোর্সে আমি থাকবো সেই কোর্স তো অবশ্যই আমাকে মন করতে হবে, কারণ দায়িত্বটা নিলে সেটা অবশ্যই পালন করা মানে কর্তব্য আর কি। তো এটা অবশ্যই আমরা করব। আমরা 4 জন মিলে তোমাকে যে সাপোর্টটা দেওয়া দরকার সেই সাপোর্টটা আমরা ফুলফিল দিব। এবং যদি মনে করো যে উপরওয়ালা সহায় হন, আমাদের একটা ভালো রেজাল্ট ইনশাল্লাহ আসবে। ইনশাআল্লাহ। দেখছো এই লাইফটার কারে কামাল, দেখো শুরুতে ভাইয়েরা লম্বায় একটু কম ছিল, দেখো লাইভ শেষ হতে তো সবাই তোমাদের কমেন্ট পড়ে দেখো আমাদের সবাই এক সমান হয়ে গেলাম। তো এটাই হলো এই লাইভের ক্রেডিট। তবে ওইটাই কিন্তু কথা, 10,000 স্টুডেন্ট দ্বারা কিনে আর কোনো কথা হবে না। আচ্ছা ফাইন। তো আমাকে ওরা মিলাদ ধরতে বলছে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কথা হবে তোমাদের সাথে ওরিয়েন্টেশনে। সুন্দর, ঠিক আছে। আর একজন বলেছিল যে কতটুকু প্রিপারেশন থাকলে এই কোর্সে যুক্ত হবা। আমরা যেটা পড়াবো ধরে ধরে একদম বেসিক থেকেই পড়াবো। তো জিরো প্রিপারেশন থাকলে তুমি এই কোর্সে 9th লেভেল এসএসসি পাস করে এইচএসসি তে ভর্তি হতে পারলেই হয়েছে। ঠিক আছে। আর এইচএসসি 27 ওয়েলকাম ভাইরা, চলে আসো। ওয়েলকাম টু দা, কি বলে এটাকে, জার্নি। ওয়েলকাম টু দ্য জার্নি। চলে আসো, কোনো সমস্যা নেই। পড়ালেখা করলে কেউ কখনো ঠকে না, আগে থেকেই পড়ে রাখতে পারো। সো দ্যাট ইজ অল ভাইয়া। রিটেনশন সবসময় ভালো ছিল। আমি একটু বলি হ্যাঁ। প্লিজ যে সবাই এই আমাদের আসলে কুপন কোডটা কি জানো ভাইয়া? সবাই একটু কমেন্ট করো তো, কুপন কোডটা কি ছিল? ফার্স্ট। তো আমরা বলবো এই ফার্স্ট এর যে মিনিং, এখানে স্লো হওয়া যাবে না। ফার্স্ট আমাদের কোর্সে এনরোল করে ফেলো বাই ইউজিং দ্য কোড ফার্স্ট। 500 ফার্স্ট 500।
সো দেখা হচ্ছে আমাদের সবার সাথে তোমাদের এই স্বপ্নের জার্নিতে। টাটা।